এমন এক বিচার যা সারা দেশকে থামিয়ে দিয়েছিল, এক কোটিপতি ব্যবসায়ী আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে এমন এক অপরাধের অভিযোগে অভিযুক্ত যা তার মনে নেই বলে সে দাবি করে। নীরবতা ভাঙে যখন তার ৯ বছরের মেয়ে তার দিকে দৌড়ে এসে চিৎকার করে বলে, তোমার স্ত্রী মিথ্যে বলেছে, এটা কোনো দুর্ঘটনা ছিল না। বুকের সাথে একটা টেডি বিয়ার চেপে ধরে মেয়েটি প্রকাশ করে যে সেইটি খুঁটিনাটি পরিকল্পনা করে ঘটানো হয়েছিল। যা একটি চিৎকার দিয়ে শুরু হয়েছিল, তা আদালতের ভেতরে একটি মারাত্মক মিথ্যাকে ধ্বংস করতে সক্ষম প্রমাণে রূপান্তরিত হয়। অনন্যা চৌধুরী তার ঘরের জানালা দিয়ে দেখছিল যখন মে মাসের হালকা বৃষ্টি কাচের জানালায় টুপটাপ শব্দ করছিল। নিচে আলিপুরের বিশাল বাড়ির বাগানে তার বাবা অরিন্দম কানের সাথে ফোন লাগিয়ে এদিক ওদিক হাঁটছিলেন, তার মুখে সেই চড়া হাসি যা অনন্যা অনেক দিন দেখেনি। ৯ বছর একটি মেয়ের জন্য যথেষ্ট ছিল তার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটির মুখের ভাব পড়তে শেখার জন্য, এবং সেই মুহূর্তে একটি শব্দ না শুনে অনন্যা ঠিক বুঝতে পারছিল কি ঘটছে। তিনি আবার প্রেমে পড়েছেন। ৪ বছর হয়ে গেছে তার মা চলে গেছেন। ৪ বছর সেই মেঘলা দিনের পর থেকে যখন সবকিছু বদলে গিয়েছিল, যখন বাড়িটা বড্ড বেশি চুপচাপ হয়ে গিয়েছিল, যখন বাবার হাসি মেঘলা রাতের তারার মতো দুর্লভ হয়ে গিয়েছিল। অনন্যা এই বছরগুলিতে খুব দ্রুত বড় হয়ে উঠেছিল, বাবাকে কাজের মধ্যে আশ্রয় খুঁজতে দেখে সে পরিণত হয়েছিল। তিনি একটি প্রযুক্তি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যা এখন কোটি কোটি টাকার, কিন্তু যা সেই বিশাল বাড়ির প্রতিটি ঘরের শূন্যতা পূরণ করতে পারেনি। কল্যাণী দেবী, তার ৭০ বছর বয়সী পৈতৃক ঠাকুমা, গরম চকোলেটের ট্রে নিয়ে ঘরে ঢুকলেন। নিখুঁতভাবে খোপা করে বাঁধা সাদা চুলের এই মহিলার মধ্যে সেই নীরব জ্ঞান ছিল যিনি শব্দের আড়ালের কথা বোঝার জন্য যথেষ্ট জীবন দেখেছেন। তার বাবা চৌধুরী টেক কোম্পানিতে এত কাজ করতেন যে অনন্যা মাঝে মাঝে ভাবত তিনি কি ভবিষ্যৎ গড়ছেন নাকি অতীত থেকে পালাচ্ছেন। ১২ বছর আগে তার প্রতিষ্ঠিত কোম্পানি অবিশ্বাস্যভাবে উন্নতি করছিল, ডিজিটাল সিকিউরিটি সফটওয়্যার তৈরি করছিল যা সারা ভারত জুড়ে বড় বড় কর্পোরেশনগুলি ব্যবহার করত। অরিন্দম চৌধুরী ব্যবসায়ী মহলে সম্মানিত ছিলেন, প্রযুক্তিগত উদ্ভাবনের উপর তার বক্তৃতা ভিড় আকর্ষণ করত, এবং প্রতি ত্রৈমাসিকে তার সম্পদ দ্রুতগতিতে বাড়ছিল। কিন্তু অনন্যার জন্য তিনি শুধু বাবা ছিলেন, সেই মানুষ যিনি ঘুমানোর আগে এখনও দেখতেন সে ঠিকমতো চাদর গায়ে দিয়েছে কিনা, যিনি তার স্যান্ডউইচের রুটির ধারগুলো কেটে দিতে মনে রাখতেন, যিনি ঠিক জানতেন রবিবারের সকালে সে কেমন দুধকফি পছন্দ করে। সেই বিকেলে যখন অরিন্দম বাড়িতে ঢুকলেন, তার চোখ অন্যরকমভাবে জ্বলজ্বল করছিল। অনন্যা বসার ঘরের সোফায় বসেছিল, গণিতের হোমওয়ার্ক করার ভান করছিল, কিন্তু আসলে বাবার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল। তিনি তার পাশে বসলেন, সেই স্নেহে তার চুলে হাত বোলালেন যা সবসময় যেকোনো ঝড়কে শান্ত করে দিত, এবং কথা বলার আগে গভীর শ্বাস নিলেন। মহিলাটির নাম বিপাশা সেন, বয়স ৩৫ বছর, কাঁধ পর্যন্ত নিখুঁত ঢেউ খেলানো সোনালি চুল, এবং এমন এক হাসি যা মনে হয় কোনো শিল্পী এঁকেছেন। অরিন্দম ৩ সপ্তাহ আগে কলকাতার কেন্দ্রস্থলে একটি প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে তার সাথে পরিচিত হয়েছিলেন, যেখানে তিনি বড় বড় কোম্পানির জন্য মার্কেটিং পরামর্শক হিসেবে কাজ করতেন। অরিন্দম যে স্বপ্নালু সুরে বর্ণনা করেছিলেন যা অনন্যা আগে কখনো শোনেনি, তাতে বিপাশা ছিলেন বুদ্ধিমতী, মার্জিত, সফল এবং তিনি যে কর্পোরেট জগতে বাস করতেন তার চাপ পুরোপুরি বুঝতেন। অনন্যা নিচের ঠোঁট কামড়ে ধরল, নার্ভাস হলে। তার এই অভ্যাস ছিল, এবং বাবার দিকে জোর করে হাসল। কল্যাণী দেবী, যিনি পাশের আরামকেদারায় বসে সেলাই করছিলেন, তার পড়ার চশমার উপর দিয়ে চোখ তুললেন, কিন্তু কিছু বললেন না। পুরো বাড়িটা যেন সেই মুহূর্তে শ্বাসরুদ্ধ করে রেখেছিল, যেন দেয়ালগুলো জানত যে কিছু একটা অপরিবর্তনীয়ভাবে বদলাতে চলেছে। পরের দিনগুলিতে বিপাশা ক্রমবর্ধমানভাবে বাড়িতে আসতে শুরু করলেন। সবসময় নিখুঁত, সবসময় অনন্যার জন্য সঠিক উপহার নিয়ে, সবসময় অরিন্দম যা শুনতে চাইতেন ঠিক তাই বলতেন। তিনি কল্যাণী দেবীর জন্য দামি ফুল নিয়ে আসতেন, বাড়ির সাজসজ্জার প্রশংসা করতেন, বলতেন যে পরিবারের রুচি কত ভালো। তার নখ সবসময় গাঢ় লাল রঙে নিখুঁতভাবে রাঙানো থাকত, তার পোশাকগুলো এমন ব্র্যান্ডের ছিল যা অনন্যা ফ্যাশন ম্যাগাজিনে দেখত, এবং তার দামি সুগন্ধি তিনি চলে যাওয়ার অনেক পরেও বাতাসে থেকে যেত। অনন্যা তাকে পছন্দ করার চেষ্টা করছিল, সত্যিই চেষ্টা করছিল। সে চাইত বাবা সুখী হোক, বিশ্বাস করতে চাইত যে উজ্জ্বল হাসির ওই মহিলাটি বাড়িতে যে আনন্দের অভাব ছিল তা ফিরিয়ে আনতে পারবেন। কিন্তু এমন কিছু ছিল যা তাকে গভীরভাবে অস্বস্তিতে ফেলত, যা সে ভাষায় প্রকাশ করতে পারছিল না। এটা ছিল বিপাশার চোখের দৃষ্টি বদলে যাওয়ার ভঙ্গি যখন সে ভাবত কেউ দেখছে না, যেন সেই নিখুঁত চেহারার আড়ালে কিছু ঠান্ডা এবং হিসাবি ছিল। এটা ছিল তার বাড়ির প্রতিটি বিবরণ পর্যবেক্ষণ করার ধরন, যেন সে প্রতিটি মূল্যবান জিনিসের মানসিক তালিকা তৈরি করছে। এটা ছিল সেই প্রায় অদৃশ্য বিরতি যখন কেউ তাকে আচমকা প্রশ্ন করে অবাক করে দিত।
দ্বিতীয় সপ্তাহের এক নৈশভোজে অনন্যা দেখল বিপাশা বসার ঘরের সাইডবোর্ডের উপর থেকে বিচক্ষণতার সাথে একটি চিঠি তুলে নিচ্ছেন। এটা ছিল বাবার বীমা কোম্পানির একটি নথি, পলিসি নবীকরণের বিষয়ে কিছু। বিপাশা সেলফোন দিয়ে নথিটির ছবি তোলার আগে দ্রুত চারপাশে তাকালেন এবং তারপর সবকিছু এমন নিখুঁতভাবে জায়গা রাখলেন যা আকস্মিক হতে পারে না। যখন সে দেখল অনন্যা সিডি থেকে তাকে দেখছে, তখন সে চড়া হাসি হেসে হাত নাড়ল, যেন কিছুই হয়নি। কিন্তু অনন্যা তার মুখে এক মুহূর্তের জন্য যে বিরক্তির ঝলক দেখেছিল তা লক্ষ্য করেছিল। মেয়েটি সেই রাতে বাবাকে বলার চেষ্টা করেছিল, কিন্তু কথাগুলো এলোমেলো এবং শিশুসুলভ শোনাল। অরিন্দম মেয়ের কথার পেছনের আসল উদ্বেগ লক্ষ্য করার জন্য অনেক বেশি উচ্ছ্বসিত ছিলেন। তিনি তার মুখে হাত বুলিয়ে ব্যাখ্যা করলেন যে বিপাশা সম্ভবত বীমা কিভাবে কাজ করে তা নিয়ে কৌতূহলী ছিলেন, কারণ তিনি নিজেও তার পরামর্শক সংস্থার জন্য একটি করার কথা ভাবছিলেন। প্রেমে পড়লে সবকিছুরই একটি যৌক্তিক ব্যাখ্যা থাকে। কল্যাণী দেবী আরও মনোযোগী ছিলেন। এক বিকেলে যখন বিপাশা বাড়িতে এসেছিলেন, ঠাকুমা অনন্যাকে বাগানে কথা বলার জন্য ডাকলেন। পেয়ারা গাছের নিচে কাঠের বেঞ্চে বসে বয়স্ক মহিলাটি নাতনি হাত ধরে ফিসফিস করে বললেন সহজাত অনুভূতির কথা, কিভাবে পরিবারের মহিলারা সবসময় কিছু ভুল হলে ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝতে পারতেন। তিনি বিপাশাকে খোলাখুলিভাবে সন্দেহ করেননি, কিন্তু অনন্যাকে সতর্ক থাকতে, পর্যবেক্ষণ করতে এবং নিজের প্রবৃত্তির উপর বিশ্বাস রাখতে বলেছিলেন। সপ্তাহগুলো এক মাসে পরিণত হল এবং অরিন্দম ও বিপাশার সম্পর্ক প্রায় উন্মত্ত গতিতে তীব্রতর হল। তিনি বিয়ের কথা বলতে শুরু করলেন, অনন্যাকে নতুন মা দেওয়ার কথা, সেই পরিবারকে পুনর্গঠন করার কথা যা ট্র্যাজেডিতে ভেঙে গিয়েছিল। বিপাশা তার উত্তরে সবসময় এত হিসাবী, এবার এমন এক তারা দেখালেন যা তার স্বাভাবিক নিয়ন্ত্রিত আচরণের সাথে মিলছিল না। তিনি সময় নষ্ট না করার কথা বলতেন, জীবন উপভোগ করার কথা, অতীতের ভয়কে ভবিষ্যতের সুখকে বাধা দিতে না দেওয়ার কথা। অনন্যা দুঃস্বপ্ন দেখতে শুরু করল। সে স্বপ্ন দেখত এক সোনালি চুলের মহিলা তার বাড়িতে ঢুকে দেয়ালের সব ছবি বদলে দিচ্ছে, মুখগুলো মুছে দিচ্ছে যতক্ষণ না কেউ আর মনে করতে পারছে না আগে সেখানে কে ছিল। সে ঘামে ভেজা অবস্থায় জেগে উঠত, বুক ধরফর করত এবং মাঝরাতে সিঁড়ি দিয়ে নেমে দেখত মায়ের ছবিগুলো এখনও জায়গায় আছে কিনা। সবসময় থাকত, কিন্তু ভয়টা থেকেই যেত, তার বুকের মধ্যে বিষাক্ত গাছের মতো বাড়তে থাকত। তার কাকা বিক্রম, অরিন্দমের ছোট ভাইয়ের কাছে গিয়ে অনন্যা অবশেষে তার উদ্বেগ এমন কাউকে প্রকাশ করতে পারল যে সত্যিই শুনছিল। বিক্রম চৌধুরী একজন ইলেকট্রনিক্স টেকনিশিয়ান, বয়স ৩৮, এবং সল্ট লেকের একটি ফ্ল্যাটে থাকতেন যা যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত জিনিসে ভরা ছিল। তিনি সবসময় সেই ভালো কাকা ছিলেন, যিনি অনন্যাকে এমনভাবে বুঝতেন যা প্রাপ্তবয়স্করা সাধারণত বাচ্চাদের বোঝে না। ফ্ল্যাটের জীর্ণ সোফায় বসে, পিৎজা খেতে খেতে এবং একটি অ্যানিমেশন সিনেমা দেখতে দেখতে অনন্যা অবশেষে সব বলে ফেল। সে ছবি তোলা নথির কথা, বিপাশার উপস্থিতিতে তার অদ্ভুত অনুভূতির কথা, সবকিছু খুব দ্রুত ঘটছে সে কথা বলল। বিক্রম চুপচাপ শুনলেন, তার মুখের ভাব ক্রমশ গম্ভীর হচ্ছিল। তিনি তার উদ্বেগগুলিকে শিশুসুলভ কল্পনা বলে উড়িয়ে দেননি। পরিবর্তে তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি নজর রাখবেন, বিচক্ষণতার সাথে তদন্ত করবেন এবং অনন্যা এতে একা নয়। এদিকে আলিপুরের বিশাল বাড়িতে একটি ঝটিকা বিয়ের প্রস্তুতি শুরু হল। অরিন্দম ঘোষণা করলেন যে তিনি ২ মাসের মধ্যে বিপাশাকে বিয়ে করবেন, শুধুমাত্র পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের জন্য একটি ঘরোয়া অনুষ্ঠানে। সবকিছু যে গতিতে ঘটছিল তা কল্যাণী দেবীকে দৃশ্যত অস্বস্তিতে ফেলেছিল, কিন্তু তিনি ছেলের সুখকে সম্মান করে তার রিজার্ভেশন নিজের কাছেই রাখতেন। অনন্যা তার নীরব অবস্থান থেকে সবকিছু পর্যবেক্ষণ করত, প্রতিটি অদ্ভুত বিবরণ মনে মনে লিখে রাখত। যেভাবে বিপাশা অরিন্দমের ব্যবসা সম্পর্কে ক্রমাগত জিজ্ঞাসা করত, কোম্পানির মূল্য কত, সম্পদ কি, বিদেশে তার কোনো বিনিয়োগ আছে কিনা। যেভাবে তিনি পরামর্শ দিতেন যে অরিন্দমের জীবন বীমা বাড়ানো উচিত, যুক্তি দিয়ে যে তার মতো একজন ব্যবসায়ীর পরিবারকে আরও ভালোভাবে রক্ষা করা দরকার। যেভাবে তার চোখ জ্বলে উঠত যখন অরিন্দম সংখ্যা, মূল্য, সম্পদের কথা উল্লেখ করতেন। জুনের এক বিশেষ গরম বিকেলে অনন্যা বাগানে ছিল যখন সে বারান্দায় বিপাশাকে ফোনে কথা বলতে শুনল। মহিলাটি লক্ষ্য করেননি যে মেয়েটি সেখানে ছিল, কল্যাণী দেবীর সয়ত্নে লালিত হাইড্রেনজিয়া গাছের আড়ালে লুকিয়েছিল। কথাগুলো ফিসফিস করে বলা হচ্ছিল, কিন্তু স্বরটি বিপাশা অরিন্দমের সাথে যে মিষ্টি স্বরে কথা বলতেন তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সেখানে একটা কঠোরতা ছিল, একটা শীতলতা যা অনন্যার শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দিল। সে সংখ্যা, পলিসি, সময়সীমা নিয়ে কথা বলছিল যে তাকে জিনিসগুলো তাড়াতাড়ি করতে হবে, সে যথেষ্ট সময় অপেক্ষা করেছে এবং এটি আগেরগুলোর থেকে আলাদা হবে কারণ এতে জেতার অনেক কিছু আছে।
অনন্যা হাইড্রেঞ্জিয়া গাছের আড়ালে জমে গেল, তার হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে সে ভয় পাচ্ছিল বিপাশা হয়তো শুনতে পাবে। সে যে কথাগুলো শুনেছিল তা তার মনে ক্রমাগত বিপদাশঙ্কা বাজাচ্ছিল। এটি আগেরগুলোর থেকে আলাদা হবে। এর মানে কি? কোনো আগেরগুলো? মেয়েটি বিপাশা ফোন শেষ করে ঘরে ঢোকা পর্যন্ত অপেক্ষা করল, তারপর তার লুকানোর জায়গা থেকে বেরিয়ে এল, পা দুটো সামান্য কাঁপছিল। সেই রাতে অনন্যা ঘুমাতে পারল না। সে বিছানায় শুয়ে ঘরের ছাদের দিকে তাকিয়ে রইল, একটি ধাঁধার টুকরোগুলো মেলানোর চেষ্টা করছিল যা এখনও পুরোপুরি অর্থবহ হয়নি। তার সহজাত প্রবৃত্তি চিৎকার করে বলছিল যে কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে, কিন্তু প্রাপ্তবয়স্কদের কাছে এটা কিভাবে ব্যাখ্যা করবে যারা শুধু একজন সুন্দরী এবং সফল মহিলাকে তার বাবার প্রেমে পড়েছে বলে দেখছে? কিভাবে কাউকে চোখের দৃষ্টি, কথার স্বর এবং ঘটনাক্রমে শোনা খণ্ডিত কথার উপর ভিত্তি করে সন্দেহে বিশ্বাস করানো যায়? বিয়ে আগস্টের প্রথম শনিবারে ঠিক করা হয়েছিল, অনুষ্ঠানটি বাড়ির বাগানেই অনুষ্ঠিত হবে। বিপাশা এমন দক্ষতার সাথে প্রস্তুতির দায়িত্ব নিলেন যা কল্যাণী দেবীকেই মুগ্ধ করেছিল। সবকিছু নিখুঁত হতে হবে, সে বলত, সবকিছু সেই পরিবারের নতুন শুরুকে প্রদর্শন করতে হবে। সে কলকাতার সেরা সরবরাহকারীদের নিয়োগ করল, আমদানি করা ফুলের অর্ডার দিল, একটি সফিস্টিকেটেড মেনু বেছে নিল যার খরচ অনেক মানুষের এক বছরের আয়ের চেয়েও বেশি ছিল। অনন্যা ক্রমবর্ধমান উদ্বেগের সাথে বিপুল খরচ দেখছিল। বিপাশা ডিজাইনার পোশাক কিনত, জেন মুদি দোকান থেকে পাউরুটি কিনছে, সবসময় যুক্তি দিত যে অরিন্দম চৌধুরীর ভবিষ্যৎ স্ত্রীকে পরিবারের প্রতিনিধিত্ব ভালোভাবে করতে হবে। সে 2 মাসে 3 বার গাড়ি বদলেছিল, সবসময় যান্ত্রিক সমস্যা বা আরামের অভাবের কোনো না কোনো অজুহাত খুঁজে বের করত। অরিন্দম প্রেমে অন্ধ এবং উচ্চ জীবনযাত্রায় অভ্যস্ত, খরচ নিয়ে প্রশ্ন করতেন না। তার কাছে তার স্ত্রীর সেরা সবকিছু পাওয়াটা স্বাভাবিক ছিল। কিন্তু অনন্যা অজুহাতের বাইরেও দেখত। সে দেখত বিপাশা বাড়ির প্রতিটি মূল্যবান জিনিস কিভাবে পরীক্ষা করছে, যেন সে মানসিক মূল্যায়ন করছে। সে দেখত কিভাবে সে কল্যাণী দেবীর গয়না, দেয়ালের ছবি, অরিন্দমের বিনিয়োগ সম্পর্কে ক্রমাগত জিজ্ঞাসা করছে। সেই প্রশ্নগুলোতে এমন এক পদ্ধতি ছিল যা আকস্মিক ছিল না। বিয়ের 2 সপ্তাহ আগে, এক রবিবার সকালে, অনন্যা এমন একটি দৃশ্য দেখল যা তার সবচেয়ে খারাপ আশঙ্কাকে নিশ্চিত করল। সে সকাল সকাল কফি খেতে নেমেছিল, তখনও পাজামা পরা, এবং বিপাশাকে অরিন্দমের অফিসে একা পেল। দরজাটা সামান্য খোলা ছিল এবং ফাঁক দিয়ে অনন্য দেখল মহিলাটি সেলফোন দিয়ে টেবিলের নথিগুলোর ছবি তুলছে। এটা শুধু কিছু দ্রুত ছবি তোলা ছিল না, এটা ছিল এক মেটিকুলস কাজ। বিপাশা চুক্তি, ব্যাংক স্টেটমেন্ট, বীমা পলিসি, কোম্পানির নথির প্রতিটি পৃষ্ঠার ছবি তুলছিল। তার হাত এমন নিখুঁতভাবে চলছিল যেন সে এটা অনেকবার করেছে। অনন্যা চুপচাপ পিছিয়ে গেল, হৃৎপিণ্ড দ্রুতগতিতে চলছিল। সে দৌড়ে সিঁড়ি দিয়ে উঠে নিজের ঘরে দরজা বন্ধ করে দিল, দ্রুত শ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। তাকে কাউকে বলতে হবে, কাউকে তার কথায় বিশ্বাস করাতে হবে। কিন্তু কে? বাবা প্রেমে সম্পূর্ণ অন্ধ। কল্যাণী দেবীর সন্দেহ ছিল, কিন্তু প্রমাণ ছিল না। কাকা বিক্রম তাকে বিশ্বাস করত, কিন্তু একজন ইলেকট্রনিক্স টেকনিশিয়ান এমন একজন মহিলার বিরুদ্ধে কি করতে পারে যে স্পষ্টভাবে পরিস্থিতি নিজের পক্ষে চালনা করতে জানে? সেই বিকেলে যখন অরিন্দম গলফ ক্লাব থেকে ফিরলেন, অনন্যা আরও একবার চেষ্টা করল। সে তার সাথে একান্তে কথা বলতে চাইল এবং তার ঘরে তার সমস্ত উদ্বেগ ঢেলে দিল। সে টেলিফোন কথোপকথন, নথিগুলোর ছবি তোলার কথা, এবং বিপাশা যে ভান করছে সে তা নয় এমন অনুভূতির কথা বলল। অরিন্দম ধৈর্য ধরে শুনলেন, কিন্তু অনন্যা তার চোখে অনিচ্ছা দেখতে পেল, কিছু ভুল হতে পারে তা বিশ্বাস করার প্রতিরোধ। তিনি তার সামনে হাঁটু গেড়ে বসলেন এবং স্নেহের সাথে তার হাত ধরলেন। তিনি ব্যাখ্যা করলেন যে বিপাশা কেবল পরিবারের ব্যবসাগুলো আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছে কারণ সে শীঘ্রই এর অংশ হবে। তিনি বললেন যে একজন বুদ্ধিমান মহিলার স্বামীর আর্থিক অবস্থা সম্পর্কে অবহিত থাকতে চাওয়াটা স্বাভাবিক। তিনি যুক্তি দিলেন যে অনন্যা মায়ের জায়গায় অন্য মহিলাকে গ্রহণ করতে অসুবিধা বোধ করছে, যা পুরোপুরি বোধগম্য, কিন্তু বিপাশা কখনো কাউকে প্রতিস্থাপন করার চেষ্টা করবে না। সে পরিবারের একটি সংযোজন হবে, প্রতিস্থাপন নয়। অনন্যা অনুভব করল তার চোখে জল জ্বলছে। এটা ঈর্ষা ছিল না, নতুন কাউকে গ্রহণ করার প্রতিরোধ ছিল না। এটা ছিল আসল, সহজাত, আদিম ভয়। কিন্তু একজন বাবাকে এটা কিভাবে ব্যাখ্যা করবে যে শুধু আবার সুখী হতে চায়? একজন প্রেমে পড়া প্রাপ্তবয়স্ককে কিভাবে সেই বিপদ দেখাবে যা একটি শিশু এত স্পষ্টভাবে দেখছে? কথোপকথনের পরের দিনগুলিতে বিপাশা অনন্যার সাথে তার আচরণ সূক্ষ্মভাবে পরিবর্তন করল। হাসিটা মিষ্টিই রইল, কথাগুলো কোমলই রইল,
কিন্তু মেয়েটির দিকে তাকানোর সময় তার চোখে নতুন কিছু ছিল। এটা ছিল এক হিসাবী শীতলতা, এক নীরব সতর্কবার্তা। সে এমন মন্তব্য করতে শুরু করল যা আপাত দৃষ্টিতে নিরীহ ছিল, যেমন শিশুরা গল্প তৈরি করে, কিভাবে শিশুদের কল্পনা মাঝে মাঝে কল্পনাকে বাস্তবের সাথে গুলিয়ে ফেলে। সে এটা সবসময় অরিন্দমের উপস্থিতিতে বলত, তার সাথে মেয়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহের বীজ বপন করত। এক বিকেলে, যখন অরিন্দম মিটিংয়ে ছিলেন এবং কল্যাণী দেবী ডাক্তারের কাছে গিয়েছিলেন, বিপাশা অনন্যাকে বসার ঘরে কথা বলার জন্য ডাকল। মেয়েটি পেট গুটিয়ে সিঁড়ি দিয়ে নামল, প্রতিটি পদক্ষেপ আগেরটির চেয়ে ভারী মনে হচ্ছিল। বিপাশা চামড়ার সোফায় বসেছিল, পা দুটো মার্জিতভাবে ক্রস করা, এমন এক হাসি যা চোখে পৌঁছায়নি। কথোপকথনটি সংক্ষিপ্ত কিন্তু ভজঙ্কর ছিল। বিপাশা গলা চড়াননি, কোনো স্পষ্ট হুমকি দেননি, কিন্তু প্রতিটি শব্দেই অশুভ অর্থে ভরা ছিল। সে এমন মেয়েদের কথা বলল যারা জানে না কখন চুপ থাকতে হয়, এমন শিশুদের কথা যারা যেখানে সমস্যা নেই সেখানে সমস্যা তৈরি করে। সে প্রায় আকস্মিকভাবে উল্লেখ করল যে সে এমন প্রতিষ্ঠান চেনে যা অতিসক্রিয় কল্পনার শিশুদের চিকিৎসায় বিশেষজ্ঞ, যেখানে মনোবিজ্ঞানীরা তরুণদের বাস্তবতা এবং কল্পনার মধ্যে পার্থক্য করতে সাহায্য করে। সে বলল যে অরিন্দমকে যদি মেয়ের জন্য এই ধরনের চিকিৎসার কথা ভাবতে হয় তবে তা দুঃখজনক হবে, কিন্তু কখনো কখনো শিশুর নিজের ভালোর জন্য এটা প্রয়োজনীয়। অনন্যা বার্তাটি পুরোপুরি বুঝতে পারল। যদি সে বিপাশাকে উন্মোচিত করার চেষ্টা চালিয়ে যায়, তবে সে অনন্যা সমস্যাযুক্ত হিসেবে বিবেচিত হবে। সেই হবে যে নতুন পারিবারিক পরিস্থিতির সাথে মানিয়ে নিতে অসুবিধা বোধ করছে। বিপাশা পদ্ধতিগতভাবে এমন একটি আখ্যান তৈরি করছিল যেখানে অনন্যার যে কোনো অভিযোগকে শিশুসুলভ জেদ বা মানসিক ব্যাধি হিসেবে ব্যাখ্যা করা হবে। মেয়েটি কাঁপতে থাকা পায়ে ঘরে ফিরে গেল এবং যতক্ষণ না আর কান্না আসছিল ততক্ষণ কাঁদছিল। সে নিজেকে ক্ষমতাহীন মনে করছিল, এমন একজনের বিরুদ্ধে লড়াই করার জন্য খুব ছোট যে স্পষ্টভাবে ম্যানিপুলেশনে পারদর্শী। কিন্তু তার হৃদয়ের গভীরে দৃঢ়সংকল্পের একটি স্ফুলিঙ্গ বাড়তে শুরু করল। সে হাল ছাড়বে না। সে তার বাবাকে রক্ষা করার একটি উপায় খুঁজে বের করবে, এমনকি যদি এর মানে তার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হওয়া হয়। বিয়েটি আগস্টের এক রৌদ্রোজ্জ্বল বিকেলে অনুষ্ঠিত হল। বাগানটি রূপকথার দৃশ্যে রূপান্তরিত হয়েছিল, সর্বত্র সাদা ফুল, সাটিনের ফিতে দিয়ে সজ্জিত চেয়ার এবং একটি মার্জিত কাঠামো যেখানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। অতিথিরা শ্যাম্পেন এবং সফিস্টিকেটেড ক্যানাপের সাথে সাজানো টেবিলের মধ্যে ঘোরাফেরা করছিল। সবকিছুই নিখুঁত ছিল, যেন বিলাসবহুল ম্যাগাজিনে যাওয়ার জন্য যত্ন সহকারে সাজানো একটি দৃশ্য। অনন্যা একটি হালকা গোলাপি পোশাক পরেছিল যা বিপাশা তার জন্য বেছে নিয়েছিল, কিন্তু সে এমন অস্বস্তি বোধ করছিল যেন অন্য কারো পোশাক পরেছে। সে অনুষ্ঠানের সময় কল্যাণী দেবীর পাশে দাঁড়িয়েছিল, ঠাকুমার হাত শক্ত করে ধরেছিল যখন সে দেখছিল বাবা এমন একজন মহিলাকে চিরন্তন ভালোবাসার প্রতিশ্রুতি দিচ্ছে যাকে সে বিপজ্জনক বলে জানত। অরিন্দম উচ্ছ্বসিত ছিলেন, তার চোখ প্রকৃত সুখে জ্বলজ্বল করছিল। বিপাশা, তার জন্য বিশেষভাবে ডিজাইন করা বিয়ের পোশাকে অত্যাশ্চর্য, আবেগাপ্লুত নববধূর নিখুঁত প্রতিচ্ছবি ছিল। যখন বিচারক দুজনকে স্বামীস্ত্রী ঘোষণা করলেন, সবাই করতালি দিল। অনন্যা জোর করে হাসল, কিন্তু ভিতরে তার মনে হচ্ছিল যেন সে ধীর গতিতে একটি ট্র্যাজেডি দেখছে। কল্যাণী দেবী তার হাতটা একটু জোরে চাপলেন, এবং যখন অনন্যা ঠাকুমার দিকে তাকাল, তখন সে তার ক্লান্ত চোখে একই উদ্বেগ প্রতিফলিত হতে দেখল। পার্টি রাত পর্যন্ত চলল, সঙ্গীত, নাচ এবং আনন্দ যা যেন বিশাল বাড়ির দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। বিপাশা নিখুঁত হোস্টেস ছিলেন, অনুগ্রহ এবং কমনীয়তার সাথে অতিথিদের মধ্যে ঘুরছিলেন। অরিন্দম তার থেকে চোখ সরাতে পারছিলেন না, সম্পূর্ণ মুগ্ধ। অনন্যা এক কোণ থেকে সবকিছু দেখছিল, নিজের জীবনে একজন দর্শকের মতো অনুভব করছিল। পার্টির সময় সে প্রায় ঘটনাক্রমে আরেকটি প্রকাশ্য কথোপকথন শুনল। সে উপরের তলার বাথরুম গিয়েছিল এবং ফিরে আসার সময় দেখল বিপাশা প্রধান শোবার ঘরের বারান্দায় আবার ফোনে কথা বলছে। তার কণ্ঠস্বর নিচু ছিল, কিন্তু জানালাটা সামান্য খোলা ছিল এবং কথাগুলো অনন্যার কাছে স্পষ্ট স্ফটিকের মতো পৌঁছেছিল। বিপাশা কথা বলছিল কত সময় লাগবে, কিভাবে তাকে আরও কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে। সে আবার সংখ্যা উল্লেখ করছিল, এমন মূল্য যা অনন্যার মাথা ঘুরিয়ে দিচ্ছিল। সে জীবন বীমা নিয়ে এমনভাবে কথা বলছিল যেন সেগুলো বিনিয়োগ, কিভাবে এটা সবগুলোর মধ্যে সবচেয়ে বড় হবে। সে বলছিল যে সে অতীতের ভুল থেকে শিখেছে, এবার সে কোনো ঢিলেঢালা প্রান্ত ছেড়ে যাবে না, যে শিশুটি একটি সমস্যা কিন্তু অনতিক্রম্য নয়। অনন্যা গোলাপি পোশাক উড়িয়ে তার পিছনে ছুটে ঘরে ফিরে গেল। সে দরজা বন্ধ করে তার উপর হেলান দিল, যা শুনেছে তা প্রক্রিয়া করার চেষ্টা করছিল। শিশুটি একটি সমস্যা। সে
বিপাশা তার সম্পর্কে এমনভাবে কথা বলছিল যেন সে একটি বড় পরিকল্পনার একটি বাধা মাত্র। অনন্যা যে ভয়টা এতদিন অনুভব করছিল তা আরও গভীর, আরও ভিসুয়াল কিছুতে রূপান্তরিত হল। এটা ছিল বিশুদ্ধ সন্ত্রাস, এমন এক রাগের সাথে মিশ্রিত যা সে জানত না ৯ বছরের একটি মেয়ে অনুভব করতে পারে। বিয়ের পরের দিনগুলো আলিপুরের বাড়িতে দ্রুত পরিবর্তন নিয়ে এল। বিপাশা প্রতিটি ঘরে তার উপস্থিতি জানান দিতে সময় নষ্ট করেনি। সে সূক্ষ্মভাবে শুরু করেছিল, আসবাবপত্র পুনর্বিন্যাস করে, পর্দা পরিবর্তন করে, সংস্কারের পরামর্শ দিয়ে। অরিন্দম ভাবতেন এটা চমৎকার যে সে বাড়িতে তার ছাপ রাখতে চায়, এটাকে তিনি সত্যিই পরিবারের অংশ হিসেবে নিজেকে মনে করার লক্ষণ হিসেবে দেখতেন। কিন্তু কল্যাণী দেবী এবং অনন্যা উদ্বেগের সাথে দেখছিল কিভাবে বাড়িটি এমন কিছুতে রূপান্তরিত হচ্ছে যা তারা আর চিনতে পারছিল না। অনন্যার মায়ের ছবিগুলো ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করল। প্রথমে করিডোরেরটা, তারপর বসার ঘরেরটা। বিপাশা দাবি করত যে সে শুধু পুনর্বিন্যাস করছে, ছবিগুলো বিশেষ অ্যালবামে রাখা হবে যেখানে সেগুলো আরও ভালোভাবে সংরক্ষিত থাকবে। কিন্তু অনন্যা সত্যিটা জানত। বিপাশা পদ্ধতিগতভাবে তার আগের মহিলার যে কোনো চিহ্ন মুছে দিচ্ছিল, যেন সে কেবল অতীতের প্রমাণগুলো সরিয়ে দিয়ে সেই পরিবারের ইতিহাস পুনরায় লিখতে পারে। বিয়ের ১ সপ্তাহ পর, এক পারিবারিক নৈশভোজে, বিপাশা এমন একটি বিষয় উত্থাপন করল যা অনন্যার রক্ত ঠান্ডা করে দিল। সে পারিবারিক সম্পদ রক্ষার গুরুত্ব সম্পর্কে কথা বলল, কিভাবে অরিন্দমের মতো একজন সফল ব্যবসায়ীর শক্তিশালী বীমা প্রযোজন। সে গবেষণা করেছে, তার নিখুঁত হাসি দিয়ে বলত, এবং আবিষ্কার করেছে যে তার জীবন বীমা পলিসি পরিবারের জীবনযাত্রার মানের জন্য অপর্যাপ্ত। যদি কিছু ঘটে যায়, সে নিখুঁত যুক্তি দিয়ে বলত, অনন্যা এবং কল্যাণী দেবী আর্থিক অসুবিধার সম্মুখীন হতে পারেন। অরিন্দম মনোযোগ দিয়ে শুনলেন। এটা বোধগম্য, তিনি স্বীকার করলেন। কোম্পানি দ্রুতগতিতে বাড়ছে, বিভিন্ন খাতে বিনিয়োগের সাথে কভারেজ বাড়ানো সত্যিই বিচক্ষণতার কাজ হবে। বিপাশার কাছে সংখ্যা প্রস্তুত ছিল, সে বীমা কোম্পানির সাথে পরামর্শ করেছিল, তার টেবিলে ইতিমধ্যে প্রস্তাব ছিল। সে সুবিধাভোগী, কভারেজ এবং প্রিমিয়াম সম্পর্কে এমন দক্ষতার সাথে কথা বলছিল যে মনে হচ্ছিল সে এই বিষয়ে বিশেষজ্ঞ। অনন্যা ক্রমবর্ধমান আতঙ্কের সাথে দৃশ্যটি দেখছিল। সে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল খেলাটা কিভাবে খেলা হচ্ছে, কিন্তু তা থামানোর জন্য সে ক্ষমতাহীন ছিল। বিপাশা অরিন্দমকে তার জীবন বীমা নাটকীয়ভাবে বাড়ানোর জন্য রাজি করাচ্ছিল, এবং তিনি এমনকি প্রশ্নও করছিলেন না কেন তার স্ত্রী এই বিষয়ে এত আগ্রহী। তার কাছে এটা ছিল শুধু বিপাশার যত্নশীল হওয়া, পরিবারকে রক্ষা করা। অনন্যার কাছে এটা ছিল যেন একটি ফাঁদ টুকরো টুকরো করে পাতা হচ্ছে। পরের দিনগুলিতে বিপাশা তার প্রচারণা তীব্রতর করল। সে বীমা সম্পর্কে নিবন্ধগুলো বাড়ির চারপাশে ছড়িয়ে রাখত, ঘটনাক্রমে এমন ব্যবসায়ীদের গল্প উল্লেখ করত যারা পর্যাপ্ত বীমা না থাকায় অসুবিধায় পড়েছিল। সে অক্লান্ত ছিল, সবসময় বিভিন্ন কোণ থেকে বিষয়ে ফিরে আসত যতক্ষণ না অরিন্দম তার পলিসিগুলো পর্যালোচনা করতে রাজি হন। অনন্যা আরও একবার বাবাকে সতর্ক করার চেষ্টা করল। এক রবিবার সকালে, যখন তারা একসাথে বাগানে কফি খাচ্ছিল, সে জিজ্ঞাসা করল কেন বিপাশা বীমা নিয়ে এত আগ্রহী। অরিন্দম হাসলেন, প্রশ্নটিকে নিরীহ ভেবে, এবং ব্যাখ্যা করলেন যে এটা দেখায় সে পরিবার সম্পর্কে কতটা যত্নশীল। অনন্যা জোর দিয়ে জিজ্ঞাসা করল, একজন নববিবাহিতা স্ত্রীর এই বিষয়গুলো নিয়ে এত চিন্তা করাটা কি অদ্ভুত নয়? অরিন্দমের অভিব্যক্তি তখন বদলে গেল, আরও গম্ভীর হয়ে গেল। তিনি অনন্যাকে যেখানে সমস্যা নেই সেখানে সমস্যা খোঁজা বন্ধ করতে বললেন, বিপাশাকে একটি সত্যিকারের সুযোগ দিতে বললেন। প্রত্যাখ্যানটা অনন্যার প্রত্যাশার চেয়ে বেশি কষ্ট দিল। তার মনে হল যেন সে তার একমাত্র সত্যিকারের মিত্রকে হারিয়েছে। যদি বাবাও তাকে বিশ্বাস না করে, তাহলে কে বিশ্বাস করবে? বিচ্ছিন্নতার অনুভূতিটা ছিল অপ্রতিরোধ্য। তখনই কাকা বিক্রম দেখা করতে এলেন। তিনি সঙ্গে সঙ্গে বাড়ির উত্তেজনা লক্ষ্য করলেন, অনন্যা কিভাবে আরও গুটিয়ে গেছে, যেন সে তার কাঁধের জন্য খুব বড় বোঝা বহন করছে। এক মুহূর্তে যখন তারা একা থাকতে পারল, অনন্যার ঘরে, সে সব বলে ফেল। সে টেলিফোন কথোপকথন, বীমার প্রতি অতিরিক্ত আগ্রহ, প্রচ্ছন্ন হুমকির কথা বলল। বিক্রম ক্রমবর্ধমান মনোযোগের সাথে শুনলেন, তার অভিব্যক্তি ক্রমশ গুরুতর হচ্ছিল। তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি কিছু করবেন, অনন্যাকে এতে একা ছেড়ে যাবেন না। বিক্রমের যোগাযোগ ছিল, সে এমন লোকদের চিনত যারা বিচক্ষণতার সাথে তদন্ত করতে পারে। সে বিপাশা সেন সম্পর্কে তথ্য সংগ্রহ করা শুরু করবে, তার অতীত সম্পর্কে, অরিন্দমের জীবনে আসার আগে সে আসলে কে ছিল। অনন্যা বিশাল স্বস্তি অনুভব করল। অবশেষে তার পাশে কেউ ছিল, কেউ যে তার উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে নিয়েছিল।
কিন্তু বিপাশা তাদের ধারণার চেয়েও বেশি পর্যবেক্ষণশীল ছিল। সে অনন্যা এবং বিক্রমের মধ্যে ব্যক্তিগত কথোপকথন লক্ষ্য করল, দেখল কিভাবে তারা দুজন সরে যেত যখন সে ঘরে ঢুকত। সেই রাতে সবাই ঘুমাতে যাওয়ার পর তার অরিন্দমের সাথে আরেকটি কথোপকথন হল। অনন্যা ঠিক কি বলা হয়েছিল তা শোনেনি, কিন্তু পরের দিন অরিন্দম ঘটনাক্রমে উল্লেখ করলেন যে হয়তো বিক্রমের এত ঘন ঘন আসা উচিত নয়। বিপাশার মতে তার একটি খারাপ প্রভাব ছিল, অনন্যার অতিরঞ্জিত কল্পনাকে উৎসাহিত করত। অরিন্দম পরিদর্শন নিষিদ্ধ করেননি, কিন্তু স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি চান সেগুলো কম ঘন ঘন হোক। অনন্যা বিপাশার তাকে পূর্ণ বিচ্ছিন্ন করার পদক্ষেপ বুঝতে পারল। প্রতিটি ব্যক্তি যে তাকে সাহায্য করতে পারত তাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছিল বা অবিশ্বাসযোগ্য করে তোলা হচ্ছিল। এটা ছিল এক উজ্জ্বল এবং ভয়ঙ্কর কৌশল। বিপাশা অরিন্দমের চারপাশে একটি দুর্গ তৈরি করছিল, ধীরে ধীরে সমস্ত বন্ধন কেটে দিচ্ছিল যা তার পরিকল্পনায় হস্তক্ষেপ করতে পারে। সপ্তাহগুলো কেটে গেল এবং বিপাশার আচরণ আরও দুঃসাহসী হয়ে উঠল। সে মন্তব্য করতে শুরু করল যে বাড়িটা খুব বড়, কল্যাণী দেবীর যদি নিজের জায়গা থাকত, হয়তো কাছাকাছি কিন্তু স্বাধীন একটি আরামদায়ক ফ্ল্যাট, তবে তা আরও সুবিধাজনক হতো। ঠাকুমা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করলেন, কিন্তু অনন্যা দেখল বিপাশা কিভাবে অরিন্দমের মাথায় ধারণাগুলো বপন করছিল, সবসময় এমন যুক্তি দিয়ে যা পৃষ্ঠতলে যুক্তিসঙ্গত মনে হতো। এক বিকেলে যখন অনন্যা বাগানে সাইকেল চালাচ্ছিল, তখন একটি অদ্ভুত ঘটনা ঘটল। সে গোলাপ গাছের কাছে মোড় নিচ্ছিল যখন ব্রেকগুলো হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। সাইকেলটি বাগানের ঢাল বেয়ে অনিয়ন্ত্রিতভাবে গতি বাড়াল, এবং অনন্যা কেবল ঘাসের উপর নিজেকে ফেলে দিয়ে থামতে পারল, হাঁটু এবং কনুইতে আঁচড় লাগল। কল্যাণী দেবী তাকে সাহায্য করতে দৌড়ে এলেন, অরিন্দম সঙ্গে সঙ্গে এলেন, এবং সবাই আঘাত নিয়ে চিন্তিত ছিল। বিপাশার তবে একটি ভিন্ন অভিব্যক্তি ছিল। এক মুহূর্তের জন্য উদ্বেগের মুখোশটি পুনরায় সাজানোর আগে অনন্যার সাত মায়ের চোখে হতাশার মতো কিছু দেখল। যেন দুর্ঘটনাটি যথেষ্ট গুরুতর ছিল না। অরিন্দম সাইকেলটি পরীক্ষা করে ব্রেকের তারগুলো কাটা পেলেন। তিনি অদ্ভুত ভাবলেন, কিন্তু সিদ্ধান্ত নিলেন যে এটা নিশ্চয়ই স্বাভাবিক ক্ষয়, সাইকেলটি পুরনো ছিল। তিনি সঙ্গে সঙ্গে অনন্যার জন্য একটি নতুন কেনার আদেশ দিলেন। কিন্তু অনন্যা সত্যিটা জানত। তারগুলো ক্ষয় হয়নি। কেউ ইচ্ছাকৃতভাবে সেগুলো কেটেছিল। এবং শুধুমাত্র একজনেরই এটা করার কারণ ছিল। সেই রাতে অনন্যা ঘুমাতে পারল না। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল, তার পরিস্থিতির ভয়ঙ্কর বাস্তবতা প্রক্রিয়া করছিল। বিপাশা শুধু অরিন্দমের বিরুদ্ধে কিছু পরিকল্পনা করছিল না। সে অনন্যাকে হুমকি হিসেবে দেখছিল এবং সেই হুমকি দূর করতে ইচ্ছুক ছিল। 9 বছরের মেয়েটি একা ছিল, এমন একজনের মুখোমুখি যে স্পষ্টভাবে তার যা চায় তা পাওয়ার জন্য কতদূর যাবে তার কোনো সীমা ছিল না। সে পালিয়ে যাওয়ার কথা ভাবল, পুলিশকে বলার কথা, পরিস্থিতি পরিবর্তন করতে পারে এমন যে কোনো কিছু করার কথা। কিন্তু কে তাকে বিশ্বাস করবে? একটি শিশু বলছে যে তার সৎ মা তার সাইকেলের ব্রেক কেটে দিয়েছে। প্রমাণ ছাড়া, সাক্ষী ছাড়া, এটা হবে আরও একটি গল্প যা বিপাশা অনন্যার অতিসক্রিয় কল্পনার প্রমাণ হিসেবে রূপান্তরিত করবে। পরের দিন কল্যাণী দেবীর সাথে আরও বিরক্তিকর কিছু ঘটল। ঠাকুমা সিডি দিয়ে নামার সময় হোঁচট খেলেন, ভারীভাবে পড়ে গেলেন এবং হাত ভেঙে ফেললেন। সবাই তাকে সাহায্য করতে দৌড়ে গেল, অরিন্দম সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স ডাকলেন। বিশৃঙ্খলার মধ্যে অনন্যা সিডি দিয়ে উঠে দেখল কী কারণে পতন হয়েছে এবং একটি ছোট কার্পেট এলোমেলো অবস্থায় পেল, যেন ইচ্ছাকৃতভাবে হোঁচট খাওয়ার জন্য রাখা হয়েছিল। হাসপাতালে যখন কল্যাণী দেবী পরীক্ষা করাচ্ছিলেন এবং হাতে প্লাস্টার করা হচ্ছিল, অনন্যা ভারী হৃদয়ে ওয়েটিং রুমে বসে রইল। 2 দিনে 2টি দুর্ঘটনা। প্রথমে সে, তারপর ঠাকুমা। এগুলো কাকতালীয় ছিল না। বিপাশা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছিল, দেখাচ্ছিল যে সে তার পথে থাকা যে কোনো ব্যক্তির কাছে পৌঁছাতে পারে এবং সে সবকিছুকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে পারে। অরিন্দম মায়ের দুর্ঘটনায় দৃশ্যত বিচলিত ছিলেন। তিনি ভুলভাবে রাখা কার্পেটটি লক্ষ্য না করার জন্য, বাড়ির নিরাপত্তার প্রতি আরও যত্ন না নেওয়ার জন্য নিজেকে দোষী মনে করছিলেন। বিপাশা অবশ্যই তার পাশে ছিল, সান্ত্বনা এবং সমর্থন দিচ্ছিল। সে কল্যাণী দেবীর যত্ন নেওয়ার জন্য নার্স নিযোগের পরামর্শ দিচ্ছিল, বলছিল যে গৃহস্থালির দুর্ঘটনা মানুষের ধারণার চেয়েও বেশি সাধারণ, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। কল্যাণী দেবী অচল হাত এবং চোখে এমন এক অভিব্যক্তি নিয়ে বাড়ি ফিরলেন যা বলছিল যে তিনি পুরোপুরি বুঝতে পারছেন কী ঘটছে। প্রথম সুযোগে যখন তিনি অনন্যার সাথে একা থাকতে পারলেন, তিনি নাতনির হাত ভালো হাত দিয়ে ধরলেন এবং ফিসফিস করে বললেন যে তাদের খুব সতর্ক থাকতে হবে।
তিনিও কার্পেটটি লক্ষ্য করেছিলেন, তিনিও সন্দেহ করেছিলেন যে এটি দুর্ঘটনা ছিল না। কিন্তু অনন্যার মতো তার কাছেও প্রমাণ ছিল না, শুধু সন্দেহ এবং ভয়। বাড়ির দুই মহিলা, সবচেয়ে ছোট এবং সবচেয়ে বয়স্ক, এখন বেঁচে থাকার এক নীরব জোটে নিজেদের খুঁজে পেলেন। তারা প্রতিটি পদক্ষেপে যত্ন নিত, ব্যবহারের আগে প্রতিটি বস্তু পরীক্ষা করত, বিপাশার সাথে কখনো সম্পূর্ণ একা থাকত না। এটা ছিল এক ক্লান্তিকর জীবনযাপন, সবসময় সর্বোচ্চ সতর্কতায়, সবসময় পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করা। এদিকে অরিন্দম অবশেষে তার জীবন বীমা নাটকীয়ভাবে বাড়াতে রাজি হলেন। বিপাশা বীমা কোম্পানির সাথে মিটিংয়ে তার সাথে গেল, সবসময় উপস্থিত, সবসময় সঠিক প্রশ্ন নিয়ে। নতুন পলিসিটির মূল্য ছিল ৫ কোটি টাকা, এক বিশাল অঙ্ক যা বিপাশাকে অত্যন্ত ধনী মহিলা করে তুলবে যদি স্বামীর কিছু হয়ে যায়। সে স্বাভাবিকভাবেই একমাত্র সুবিধাভোগী ছিল। অরিন্দম অনন্যা এবং কল্যাণী দেবীকে অন্তর্ভুক্ত করার কথা উল্লেখ করেছিলেন, কিন্তু বিপাশা যুক্তি দিয়েছিল যে স্ত্রী হিসেবে সে যাই হোক সবার যত্ন নেওয়ার জন্য দায়ী থাকবে, তাই প্রশাসনিকভাবে সবকিছু তার নামে থাকাটাই বেশি যুক্তিসঙ্গত। অনন্যা ক্রমবর্ধমান হতাশার সাথে নথিগুলোতে স্বাক্ষর করা দেখল। এটা ছিল যেন একটি কারাগারের বারগুলো একে একে ঝালাই করা হচ্ছে। বিপাশার কাছে এখন অরিন্দমের সাথে ভয়ঙ্কর কিছু ঘটার জন্য ৫ কোটি টাকার কারণ ছিল। এবং যেভাবে জিনিসগুলো এগোচ্ছিল, অনন্যা জানত যে ৭ মাসেই কারণটিকে কাজে পরিণত করতে দ্বিধা করবে না। সেই চরম হতাশার মুহূর্তে কাকা বিক্রম খবর নিয়ে আবার হাজির হলেন। তিনি অনন্যার সাথে একান্তে কথা বলতে চাইলেন এবং দুজন বাড়ির কাছের পার্কে একটি শিমুল গাছের নিচে বেঞ্চে দেখা করলেন। বিক্রম তদন্ত করছিলেন, তার যোগাযোগ এবং প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে বিপাশা সেনের অতীত খুঁজে বের করছিলেন। যা তিনি আবিষ্কার করেছিলেন তা ভয়ঙ্কর ছিল। বিপাশা সেন তার আসল নাম ছিল না। এটা ছিল বছরের পর বছর ধরে সে ব্যবহার করা বিভিন্ন পরিচয়ের মধ্যে একটি। বিক্রম অন্যান্য রাজ্যে আগের বিয়ের রেকর্ড খুঁজে পেয়েছিলেন, সবসময় ধনী পুরুষদের সাথে, সবসময় ট্র্যাজেডিতে শেষ। ওডি শায় একজন স্বামী যার গাড়ি রহস্যজনকভাবে একটি পাহাড়ি রাস্তায় উল্টে গিয়েছিল। ঝাড়খণ্ডে আরেকজন যে একটি নৌকা দুর্ঘটনায় মারা গিয়েছিল। আসামে তৃতীয়জন যে একটি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। সবারই যথেষ্ট জীবন বীমা ছিল। সবাই বিপাশাকে ধনী বিধবা হিসেবে রেখে গিয়েছিল। বিক্রমের কাছে পুরনো খবরের কাগজের রিপোর্ট, সার্টিফিকেট, নথি ছিল যা একটি স্পষ্ট প্যাটার্ন তুলে ধরেছিল। কিন্তু সমস্যাটা ছিল এখানে, সবকিছুই ছিল পরিস্থিতিগত। বিপাশাকে সরাসরি ঘটনার সাথে যুক্ত করার কোনো প্রমাণ ছিল না। প্রতিটি ক্ষেত্রে পুলিশি তদন্তে সিদ্ধান্ত হয়েছিল যে সেগুলো ছিল মর্মান্তিক দুর্ঘটনা। সে সবকিছুকে স্বাভাবিক দেখানোর, এমন কোনো চিহ্ন না রাখার যা অনুসরণ করা যেতে পারে, তাতে পারদর্শী ছিল। অনন্যা বৈধতা এবং আতঙ্কের মিশ্রণ অনুভব করল। বৈধতা কারণ এখন তার কাছে প্রমাণ ছিল যে তার সন্দেহ সঠিক ছিল। আতঙ্ক কারণ যদি বিপাশা এটা এতবার আগে করে থাকে এবং কখনো ধরা না পড়ে, তাহলে তারা এখন তাকে কিভাবে থামাবে। বিক্রম প্রতিশ্রুতি দিলেন যে তারা একটি উপায় খুঁজে বের করবে, অরিন্দমের সাথে যা অন্যদের সাথে হয়েছে তা হতে দেবে না। কিন্তু তাদের প্রমাণের প্রয়োজন ছিল। তাদের এমন কিছুর প্রয়োজন ছিল যা বিপাশাকে একটি নির্দিষ্ট পরিকল্পনার সাথে দ্ব্যর্থহীনভাবে যুক্ত করবে। এমন কিছু যা অবিশ্বাসযোগ্য বা অন্যভাবে ব্যাখ্যা করা যাবে না। বিক্রমের একটি ধারণা ছিল। ইলেকট্রনিক্স টেকনিশিয়ান হিসেবে তিনি বিচক্ষণ নজরদারি ডিভাইস তৈরি করতে পারতেন। সেগুলো হয়তো আদালতে গ্রহণযোগ্য হবে না, কিন্তু সেগুলো তাদের একটি ট্র্যাজেডি এড়াতে এবং একটি শক্তিশালী মামলা তৈরি করার জন্য প্রয়োজনীয় তথ্য দিতে পারে। পরের দিনগুলিতে বিক্রম তার প্রকল্পে কাজ করলেন। তিনি একটি আপাতদৃষ্টিতে নিরীহ টেডি বিয়ার তৈরি করলেন, কিন্তু যার মধ্যে একটি অত্যাধুনিক ডিজিটাল রেকর্ডার ছিল। ডিভাইসটি ছিল ক্ষুদ্র, ভয়েস অ্যাক্টিভেটেড এবং ঘণ্টার পর ঘণ্টা কথোপকথন স্ফটিক স্বচ্ছ গুণমানে রেকর্ড করতে পারত। তিনি যত্ন সহকারে নির্দেশাবলী সহ এটি অনন্যাকে দিলেন। টেডি বিয়ারটি এমন জায়গায় রাখতে হবে যেখানে বিপাশা ফোন করে, যেখানে সে স্বাধীনভাবে কথা বলার জন্য নিরাপদ বোধ করতে পারে। অনন্যা টেডি বিয়ারটি জড়িয়ে ধরল, দায়িত্বের ভার অনুভব করছিল। সে ছিল ৯ বছরের একটি মেয়ে যাকে নিজের বাড়িতে গুপ্তচর হতে বাধ্য করা হচ্ছিল, একজন বিপজ্জনক মহিলার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছিল। এটা ন্যায্য ছিল না, এটা সঠিক ছিল না, কিন্তু এটা প্রয়োজনীয় ছিল। তার বাবার জীবন এর উপর নির্ভরশীল ছিল। সে কৌশলগতভাবে টেডি বিয়ারটি রাখতে শুরু করল। সে জানত বিপাশা যখন ফোন করবে তখন বসার ঘরে রাখত, ৭ মা যখন একা থাকত তখন অফিসে রাখত, সুযোগ পেলে প্রধান শোবার ঘরে রাখত। প্রতিদিন সে কাকা বিক্রমের সাথে রেকর্ডিংগুলো পরীক্ষা করত,
কোনো গুরুত্বপূর্ণ কিছু ধরার আশায়। প্রথম দিকের রেকর্ডিংগুলো হতাশাজনক ছিল। কেনাকাটা, অ্যাবজেন্টমেন্ট, তুচ্ছ বিষয় নিয়ে সাধারণ কথোপকথন। কিন্তু অনন্যা হাল ছাড়েনি। সে জানত যে অবশেষে বিপাশা তার গার্ড নামিয়ে দেবে। এমন লোকেরা, যারা নিজেদের দক্ষতায় এত আত্মবিশ্বাসী, অবশেষে ভুল করে। এদিকে বিশাল বাড়ির জীবন আরও বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। বিপাশা এমন ভ্রমণের কথা বলতে শুরু করল যা সে এবং অরিন্দম একসাথে করতে পারে। সে পাহাড়ের একটি রিসর্টের কথা বলত, একটি রোমান্টিক এবং নির্জন জায়গা যেখানে তারা দ্বিতীয় হানিমুন করতে পারে। অরিন্দম ধারণাটি মনোরম মনে করতেন, কিন্তু অনন্যার পেট প্রতিবার বিষয়টি উল্লেখ করার সময় মোচড় দিত। পাহাড়, সর্পিল রাস্তা, নির্জন জায়গা, সবকিছুই একটি মারাত্মক দুর্ঘটনার জন্য নিখুঁত দৃশ্যপট বলে মনে হচ্ছিল। সে বাবাকে নিরুৎসাহিত করার চেষ্টা করল, অজুহাত তৈরি করল যে সে তাকে ছাড়া কেমন থাকবে, সে তার ভ্রমণের ভয়ে ভীত। কিন্তু অরিন্দম শুধু আলতো করে হাসতেন এবং প্রতিশ্রুতি দিতেন যে তিনি শীঘ্রই ফিরে আসবেন। বিপাশা এই মুহূর্তগুলো ঠান্ডা চোখে দেখত, হিসেব কষত, পরিকল্পনা করত। এক রাতে অনন্যা তৃষ্ণার্ত হয়ে জেগে উঠল এবং জল খেতে রান্নাঘরে গেল। অনেক রাত হয়েছিল, বাড়িটা চুপচাপ ছিল, এবং সে ভাবছিল সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু বসার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে অফিস থেকে নিচু কণ্ঠস্বর শুনতে পেল। দরজাটা সামান্য খোলা ছিল, এবং অনন্যা বিপাশার কণ্ঠস্বর চিনতে পারল ফোনে কথা বলছে। তার হৃৎপিণ্ড দ্রুতগতিতে চলতে লাগল। টেডি বিয়ারটি তার ঘরে ছিল। সে সেই কথোপকথনটি রেকর্ড করার কোনো উপায় ছিল না। সে করিডোরে জমে গেল, দেখা না গিয়ে শোনার চেষ্টা করছিল। বিপাশা সময়সূচি নিয়ে কথা বলছিল, কিভাবে সবকিছু আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘটতে হবে। সে রতন নামে একজনের কথা উল্লেখ করছিল, এমন কেউ যে বুঝবে কি করতে হবে। সে ব্রেক যা একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে কাজ করবে না সে সম্পর্কে কথা বলছিল, কিভাবে এটি যান্ত্রিক ত্রুটি হিসেবে ব্যাখ্যা করা হবে, কিভাবে এটি অতীতে নিখুঁতভাবে কাজ করেছিল। অনন্যার শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে গেল। এটাই ছিল তাদের প্রয়োজনীয় স্বীকারোক্তি। কিন্তু এটা এখন ঘটছিল, রেকর্ডিং ছাড়া, সাক্ষী ছাড়া। এটা হবে তার কথা বনাম বিপাশার কথা। এবং সে ইতিমধ্যেই জানত এটা কিভাবে শেষ হবে। মেয়েটি চুপচাপ পিছিয়ে গেল এবং ঘরে ফিরে গেল, হৃৎপিণ্ড অসমভাবে চলছিল। সে বাকি রাত জেগে কাটাল, যা শুনেছে তা প্রক্রিয়া করছিল। বিপাশার একজন সহযোগী ছিল, রতন নামে কেউ, যে দৃশ্যত অরিন্দমের গাড়ি নষ্ট করবে। এবং তারা এটা শীঘ্রই করবে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে। ঘড়ি চলছিল এবং অনন্যার খুব দেরি হওয়ার আগে এই স্বীকারোক্তিটি ধরার একটি উপায় খুঁজে বের করতে হবে। পরের দিন সকালের নাস্তার সময় বিপাশা ঘোষণা করল যে সে পাহাড়ি রিসোর্টের জন্য ভ্রমণ বুক করেছে। এটা হবে 2 সপ্তাহ পর, একটি দীর্ঘ সপ্তাহান্ত। সে ইতিমধ্যেই রিজার্ভেশন করে ফেলেছে, সবকিছু সংগঠিত। অরিন্দম সারপ্রাইজে মুগ্ধ হলেন, কিন্তু অনন্যা বিপাশার হাসির আড়ালের বাস্তবতা দেখতে পেল। সেই ভ্রমণটি হবে চূড়ান্ত ফাঁদ। অনন্যা সঙ্গে সঙ্গে তার সেলফোন থেকে কাকা বিক্রমকে ফোন করল, গোপনীয়তার জন্য বাথরুমে তালাবদ্ধ হয়ে। সে আগের রাতে শোনা কথোপকথনের কথা বলল, রতন নামে লোকটির কথা, ব্রেক যা কাজ করবে না সে সম্পর্কে। বিক্রম দীর্ঘক্ষণ চুপ করে রইলেন, তথ্যগুলো প্রক্রিয়া করছিলেন। যখন তিনি অবশেষে কথা বললেন, তার কণ্ঠস্বর উদ্বেগে গম্ভীর ছিল। তাদের কাছে বিপাশার পরিকল্পনার কথা রেকর্ডিংয়ে স্বীকার করানোর জন্য 2 সপ্তাহ ছিল। অরিন্দমের জীবন বাঁচানোর জন্য 2 সপ্তাহ। বিক্রম একটি পরিকল্পনা তৈরি করলেন। তিনি তদন্ত করবেন রতনকে, যোগাযোগ এবং ডেটাবেসের মাধ্যমে তাকে ট্র্যাক করার চেষ্টা করবেন। এদিকে অনন্যা টেডি বিয়ার রেকর্ডার দিয়ে তার প্রচেষ্টা তীব্রতর করবে। তাদের বিপাশাকে তার পরিকল্পনা সম্পর্কে কথা বলতে প্ররোচিত করতে হবে, এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেখানে সে তার সহযোগীর সাথে বিশদ আলোচনা করার জন্য যথেষ্ট নিরাপদ বোধ করবে। পরের দিনগুলিতে অনন্যা আরও সূক্ষ্ম পর্যবেক্ষক হয়ে উঠল। সে লক্ষ্য করল যে বিপাশা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোন কলগুলো করত যখন সে প্রধান শোবার ঘরে একা থাকত, সাধারণত বিকেলে। মেয়েটি কৌশলগতভাবে টেডি বিয়ারটি সেখানে রাখতে শুরু করল, সবসময় একটি অজুহাত প্রস্তুত রেখে যদি কেউ জিজ্ঞাসা করে। সে বলত যে সে তার খেলনাগুলো বাড়ির চারপাশে ছড়িয়ে রাখতে পছন্দ করে, এটা তাকে আরও বাড়ির মতো অনুভব করায়। বিপাশা মাঝে মাঝে সন্দেহের চোখে টেডি বিয়ারটির দিকে তাকাত, কিন্তু এমনভাবে নয় যা প্রকৃত সন্দেহ নির্দেশ করে। তার কাছে এটা ছিল শুধু একটি শিশুর খেলনা, নিরীহ এবং তুচ্ছ। অনন্যার বুদ্ধিমত্তাকে এই অবমূল্যায়নই তার মারাত্মক ভুল হবে। এই সময়ে বাড়ির উত্তেজনা ছিল স্পষ্ট।
কল্যাণী দেবী এখনও হাতে প্লাস্টার নিয়ে একটি সতর্ক ভূতের মতো বিশাল বাড়ির মধ্যে ঘোরাফেরা করতেন। তিনি এবং অনন্যা বিপাশা কাছাকাছি থাকলে যোগাযোগের জন্য একটি বিচক্ষণ সংকেত ব্যবস্থা তৈরি করেছিলেন। একটি দৃষ্টি, বাহুতে একটি স্পর্শ, ছোট অঙ্গভঙ্গি যা সতর্কতা বা বিপদ বোঝাত। অরিন্দম তার ছাদের নিচে চলা নীরব যুদ্ধের প্রতি উদাসীন ছিলেন। তিনি ভ্রমণের প্রস্তুতিতে মগ্ন ছিলেন, স্ত্রীর সাথে একান্তে সময় কাটানোর সম্ভাবনা উত্তেজিত ছিলেন। বিপাশা এই উৎসাহকে উস্কে দিচ্ছিল, ক্রমাগত চমৎকার রিসর্ট, অত্যাশ্চর্য দৃশ্য, যে মনোরম রাস্তাগুলো তারা পার করবে সে সম্পর্কে কথা বলত। প্রতিটি বর্ণনা অনন্যার পেট মোচড় দিত। ভ্রমণের এক সপ্তাহ আগে অনন্যা অবশেষে তাদের প্রয়োজনীয় রেকর্ডিংটি পেল। এটা ছিল বৃহস্পতিবার বিকেল এবং বিপাশা ভাবছিল সবাই বাইরে। অরিন্দম কোম্পানিতে মিটিংয়ে ছিলেন, কল্যাণী দেবী হাত পরীক্ষা করার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং অনন্যা সম্ভবত ব্যালে ক্লাসে ছিল। কিন্তু মেয়েটি অসুস্থ হওয়ার ভান করে বাড়িতে থেকে গিয়েছিল, তার ঘরে দরজা বন্ধ করে লুকিয়েছিল। বিপাশা সরাসরি প্রধান শোবার ঘরে গেল এবং ফোন করল। অনন্যা দেয়ালের মধ্য দিয়ে তাকে শুনতে পাচ্ছিল, কণ্ঠস্বর চাপা কিন্তু শ্রাব্য। যখন সে অবশেষে সেই রাতে টেডি বিয়ারটি পুনরুদ্ধার করল এবং বিক্রমের সাথে রেকর্ডিংটি শুনল, তখন দুজনেই বিপাশা যা বলেছিল তার স্পষ্টতা এবং বিশদ বিবরণে জমে গেল। রেকর্ডিংয়ে তার কণ্ঠস্বর ছিল ঠান্ডা, হিসাবী, অরিন্দমের সাথে যে মিষ্টি স্বরে কথা বলত তার থেকে সম্পূর্ণ আলাদা। সে রতনের সাথে গাড়ি নিয়ে কথা বলছিল, একটি বিলাসবহুল মার্সিডিজ যা অরিন্দম দীর্ঘ ভ্রমণের জন্য ব্যবহার করতেন। সে ব্রেক সিস্টেম কিভাবে নষ্ট করতে হবে তার সুনির্দিষ্ট নির্দেশাবলী দিচ্ছিল যাতে এটি যান্ত্রিক ত্রুটি বলে মনে হয়। সে আলোচনা করছিল ব্রেকগুলো ঠিক কোনো মুহূর্তে কাজ করবে না, একটি নির্দিষ্ট পাহাড়ি রাস্তার বাঁকে যা তার ঝুঁকির জন্য পরিচিত। সে কথা বলছিল পুলিশ কিভাবে এটি ব্যাখ্যা করবে, কিভাবে সে হতবাক বিধবা হবে, ৫ কোটি টাকা যা অবশেষে তার হবে। কিন্তু আরও ছিল। বিপাশা অন্যান্য ঘটনা, অন্যান্য পুরুষদের উল্লেখ করছিল। সে কথা বলছিল কিভাবে সে বছরের পর বছর ধরে তার পদ্ধতি নিখুঁত করেছে, শুরুতে যে ভুলগুলো করেছিল সেগুলো এখন সংশোধন করা হয়েছে। সে একটি নাম উল্লেখ করল, তারপর আরেকটি, তারপর আরও একটি। বিক্রম তার খুঁজে পাওয়া পুরনো রিপোর্টগুলো থেকে কিছু নাম চিনতে পারলেন। বিপাশা না জেনেই বছরের পর বছর ধরে করা একটি সম্পূর্ণ সিরিজের কাজের কথা স্বীকার করছিল। রেকর্ডিংটি ছিল খাঁটি সোনা। এটা ছিল ঠিক যা তাদের প্রয়োজন ছিল। কিন্তু একটি নতুন সমস্যা দেখা দিল। যখন বিক্রম পুলিশকে রেকর্ডিংটি দেখানোর চেষ্টা করলেন, তখন তাকে জানানো হল যে সকল পক্ষের অজান্তে অপ্রাপ্তবয়স্কদের দ্বারা করা রেকর্ডিং আদালতে অগ্রহণযোগ্য হতে পারে। আরও, পরিকল্পিত নাশকতার শারীরিক প্রমাণ ছাড়া, রতনকে চিহ্নিত করা ছাড়া, পুলিশ কেবল রেকর্ডিংয়ের ভিত্তিতে কাজ করতে পারত না। এটা ছিল শব্দের বাইরে হতাশাজনক। তাদের কাছে স্বীকারোক্তি ছিল, তাদের কাছে প্রমাণ ছিল, কিন্তু তারা যেভাবে প্রয়োজন সেভাবে এটি ব্যবহার করতে পারছিল না। বিক্রম আইনজীবীদের সাথে পরামর্শ করলেন, আইনি বিকল্পগুলো তদন্ত করলেন, সেই রেকর্ডিংটিকে পুলিশি পদক্ষেপে রূপান্তরিত করার কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করলেন। কিন্তু সময় ফুরিয়ে আসছিল। ভ্রমণের জন্য মাত্র ৫ দিন বাকি ছিল। কল্যাণী দেবী একটি ভিন্ন পদ্ধতির পরামর্শ দিলেন। যদি তারা বিপাশাকে প্রতিরোধমূলকভাবে গ্রেপ্তার করার জন্য রেকর্ডিংটি ব্যবহার করতে না পারে, তবে তারা ভ্রমণটি বন্ধ করার জন্য এটি ব্যবহার করতে পারে। যদি তারা অরিন্দমকে প্রমাণের সাথে মুখোমুখি করে, তবে তিনি অবশ্যই পরিকল্পনা বাতিল করবেন এবং তার স্ত্রীকে প্রশ্ন করতে শুরু করবেন। এটা আদর্শ হবে না, বিপাশা পালিয়ে যেতে পারে বা অন্য কোনো কৌশল তৈরি করতে পারে, কিন্তু অন্তত অরিন্দম নিরাপদ থাকবেন। অনন্যা এবং বিক্রম রাজি হলেন। তারা ভ্রমণের ৩ দিন আগে অরিন্দমের সাথে একটি কথোপকথনের সময় ঠিক করলেন। এটা হবে বিক্রমের ফ্ল্যাটে, নিরপেক্ষ অঞ্চল যেখানে বিপাশা হস্তক্ষেপ করতে পারবে না। তারা অরিন্দমকে একা আসতে বললেন যে এটা বিপাশার জন্য একটি সারপ্রাইজ উপহার সম্পর্কে। তিনি রাজি হলেন, কৌতূহলী কিন্তু সন্দেহহীন। সেই ৩ দিনের অপেক্ষায় অনন্যা প্রায় কাজ করতে পারছিল না। সে স্বয়ংক্রিয়ভাবে স্কুলে যেত, এক কথায় প্রশ্নের উত্তর দিত, ধ্রুবক উদ্বেগের মধ্যে বাস করত। বিপাশা সন্তুষ্টির সাথে দেখত, অনন্যার আচরণকে নতুন পারিবারিক ব্যবস্থার পদত্যাগকৃত গ্রহণযোগ্যতা হিসেবে ব্যাখ্যা করত। সে জানত না যে তার উপর কী ঝড় আসতে চলেছে। কথোপকথনের জন্য নির্ধারিত সকালে অনন্যা পেটে একটা গীত নিয়ে জেগে উঠল। সবকিছুই সেই মুহূর্তের উপর নির্ভরশীল ছিল। যদি অরিন্দম তাদের বিশ্বাস করেন, যদি তিনি অবশেষে বিপাশাকে তার আসল রূপে দেখেন, তবে সবকিছু বদলে যেতে পারে। কিন্তু যদি তিনি বিশ্বাস না করেন,
যদি বিপাশার প্রতি তার ভালোবাসা এত শক্তিশালী হয় যে তিনি অডিও প্রমাণের মুখেও অজুহাত খুঁজে বের করেন। সেই দিনের স্কুলটি ছিল অত্যাচার। অনন্যা কিছুতেই মনোযোগ দিতে পারছিল না, ক্রমাগত ঘড়ির দিকে তাকাত, ক্লাস শেষ হওয়ার মিনিট গুনছিল। যখন সে অবশেষে ছাড়া পেল, তখন সে সেই জায়গায় দৌড়ে গেল যেখানে কাকা বিক্রম তার জন্য অপেক্ষা করছিলেন। তারা সরাসরি তার ফ্ল্যাটে গেল, যেখানে অরিন্দম ইতিমধ্যেই অপেক্ষা করছিলেন। অনন্যার বাবা তাকে সেখানে দেখে বিভ্রান্ত মনে হচ্ছিলেন। বিক্রম বলেছিলেন যে এটা বিপাশার জন্য একটি উপহার সম্পর্কে হবে, তাহলে অনন্যা কেন উপস্থিত? এবং সেই উপহারটি কোথায়? অরিন্দমের অভিব্যক্তি বিভ্রান্তি থেকে উদ্বেগে পরিবর্তিত হল যখন তিনি ভাই এবং মেয়ের গম্ভীর মুখ দেখলেন। বিক্রম সময় নষ্ট করেননি। তিনি সরাসরি বিষয়ে এলেন, শুরু থেকে সবকিছু ব্যাখ্যা করলেন। তিনি পুরনো রিপোর্টগুলো, বিপাশার আগের স্বামীদের সম্পর্কে নথিগুলো, যে প্যাটার্নগুলো তিনি চিহ্নিত করেছিলেন সেগুলো দেখালেন। অরিন্দম ক্রমবর্ধমান অবিশ্বাসের সাথে শুনছিলেন, মাথা নাড়ছিলেন যেন তিনি কেবল অস্বীকার করে সবকিছু অদৃশ্য করে দিতে পারেন। যখন বিক্রম রেকর্ডিংটি চালালেন, তখন ফ্ল্যাটের নীরবতা ছিল সম্পূর্ণ। বিপাশার কণ্ঠস্বর স্থানটি পূরণ করল, ঠান্ডা এবং হিসাবী, এমন পরিকল্পনার কথা বলছিল যা যেকোনো ব্যক্তির রক্ত ঠান্ডা করে দেবে। অরিন্দম ফ্যাকাশে হয়ে গেলেন, তার হাত সামান্য কাঁপছিল। তিনি আবার শুনতে চাইলেন, এবং তারপর আরও একবার, যেন তিনি যা শুনছেন সে সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে হবে। অনন্যা বাবাকে দেখছিল, সঠিক মুহূর্তটি দেখছিল যখন উপলব্ধিটি স্থির হল। সে দেখল যখন অস্বীকার বোঝার জায়গা নীল, যখন অন্ধ ভালোবাসা আতঙ্কে রূপান্তরিত হল। অরিন্দমের মুখ দিয়ে গ্র্যামাস বইতে শুরু করল, ক্রোধ, বিশ্বাসঘাতকতা, এবং তিনি ধ্বংসের কতটা কাছাকাছি ছিলেন তা উপলব্ধি করার পশ্চাৎপদ ভয়ের গ্র্যামাস। তিনি অনন্যাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, আগে বিশ্বাস না করার জন্য, এত অন্ধ হওয়ার জন্য ক্ষমা চাইলেন। মেয়েটি কাঁদছিল, অবশেষে তার বাবাকে ফিরে পাওয়ার স্বস্তিতে, সেই লড়াইয়ে আর একা না থাকার জন্য। কিন্তু এর পরের আলোচনা অপ্রত্যাশিত জটিলতা নিয়ে এল। অরিন্দম সঙ্গে সঙ্গে পুলিশে যেতে চাইলেন, বিপাশার মুখোমুখি হতে চাইলেন, তার সাথে যা কিছু গড়ে তুলেছেন তা ভেঙে ফেলতে চাইলেন। বিক্রম তাকে থামালেন, সাবধানে ব্যাখ্যা করলেন কেন তাদের কৌশলগত হতে হবে। যদি বিপাশা বুঝতে পারে যে তারা সব জেনে গেছে, সে পালিয়ে যেতে পারে। আরও খারাপ, সে এবং বিপজ্জনক হয়ে উঠতে পারে। তারা দেখেছে সে হুমকি অনুভব করলে কি করতে পারে। অনন্যা এবং কল্যাণী দেবীর সাথে দুর্ঘটনাগুলো তার প্রমাণ। তাদের একটি পরিকল্পনা দরকার ছিল। বিক্রম ইতিমধ্যেই একজন প্রাইভেট ডিটেকটিভের সাথে যোগাযোগ করেছিলেন যার জটিল মামলায় অভিজ্ঞতা ছিল। তিনি একজন ক্রিমিনাল আইনজীবীর সাথেও পরামর্শ করেছিলেন কিভাবে এগোনো যায়। রেকর্ডিংটি একাই একটি দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট হবে না, কিন্তু এটি একটি বৃহত্তর পুলিশি তদন্ত শুরু করতে ব্যবহার করা যেতে পারে। যদি তারা রতনকে চিহ্নিত করতে এবং খুঁজে বের করতে পারে, যদি তারা প্রমাণ করতে পারে যে সে সত্যিই গাড়িটি নষ্ট করেছিল বা করার পরিকল্পনা করেছিল, তাহলে তাদের একটি শক্তিশালী মামলা হবে। অরিন্দম অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। বাড়িতে ফিরে গিয়ে কিছুই বদলায়নি এমন ভান করার ধারণাটি প্রায় অসহনীয় ছিল, কিন্তু তিনি প্রয়োজনীয়তা বুঝতে পারছিলেন। বিপাশাকে আত্মবিশ্বাসী এবং অপ্রস্তুত রাখতে হবে যখন ফাঁদটি তার চারপাশে বন্ধ হয়ে আসছে। অনন্যা সেই মুহূর্তে বাবার মধ্যে রূপান্তর দেখল। সফল ব্যবসায়ী তার পরিবারকে যেকোনো মূল্যে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ একজন মানুষে পরিণত হলেন। পরিকল্পনাটি তাত্ত্বিকভাবে সহজ ছিল, কিন্তু বাস্তবায়নে বিপজ্জনক। অরিন্দম ব্যবসার জরুরি অবস্থার অজুহাতে ভ্রমণটি বাতিল করবেন। এটি বিক্রম এবং ডিটেকটিভকে রতনকে খুঁজে বের করতে এবং আরও প্রমাণ সংগ্রহ করার সময় দেবে। এদিকে বাড়ির সবাইকে স্বাভাবিক আচরণ করতে হবে, কোনো ইঙ্গিত না দিয়ে যে তারা সত্যিটা জানে। সেই রাতে বিশাল বাড়িতে ফিরে যাওয়াটা অনন্যার জন্য সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি ছিল। বিপাশাকে বসার ঘরে দেখা, তার নিখুঁত হাসি দিয়ে রাতের খাবার পরিবেশন করা যেন সে একজন নিবেদিত প্রাণ স্ত্রী এবং একজন হিসাবী শিকারী নয়, অনন্যার পেট মোচ দিচ্ছিল। অরিন্দম ছদ্মবেশে আরও ভালো ছিলেন। তিনি বিপাশাকে আগের মতোই চুম্বন করলেন, তার দিন কেমন গেল জিজ্ঞাসা করলেন, নিখুঁত মুখোশটি বজায় রাখলেন। কেবল অনন্যা তার কাঁধের টান, তার চোখ কিভাবে স্ত্রীর মুখে বেশিক্ষণ থাকতে এড়িয়ে যাচ্ছিল তা লক্ষ্য করল। কল্যাণী দেবীকে বিচক্ষণতার সাথে ঘটনাপ্রবাহ সম্পর্কে জানানো হল। বৃদ্ধা মহিলাটি কোনো বিস্ময় দেখালেন না, কেবল গভীর স্বস্তি যে অবশেষে কেউ কিছু করছে। তিনি তার নজরদারি তীব্রতর করলেন, অনন্যাকে বিপাশার সাথে একা ছাড়তেন না, সৎমা কাছাকাছি থাকলে উপস্থিত থাকার জন্য সবসময় অজুহাত খুঁজে বের করতেন। পরিকল্পিত ভ্রমণের 2 দিন আগে অরিন্দম একটি সুবিধাজনক ফোন কল পেলেন।
এটি ছিল নিউ ইয়র্কের একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের কাছ থেকে ভ্রমণের সপ্তাহান্তে একটি জরুরি মিটিং ঠিক করতে চাইছিলেন। অরিন্দম এটিকে নিখুঁত অজুহাত হিসেবে ব্যবহার করলেন। তিনি বিপাশাকে বললেন জেনিয়েনলি মিথ্যা দুঃখের সাথে যে তাকে পাহাড়ি রিসর্ট বাতিল করতে হবে। এটি ছিল একটি ব্যবসার সুযোগ যা তিনি প্রত্যাখ্যান করতে পারতেন না। বিপাশার প্রতিক্রিয়া যারা জানত কি খুঁজতে হবে তাদের জন্য প্রকাশ্য ছিল। এক মুহূর্তের জন্য তার মুখোশটি পিছলে গেল। তার চোখে ক্রোধ ছিল, হতাশা ছিল, প্রায় বন্য কিছু ছিল। সে তার অভিব্যক্তিকে বোধগম্য হতাশায় পুনরায় সাজিয়ে নিল। সে বলল যে সে বোঝে ব্যবসা আগে আসে, তারা অন্য কোনো অনুষ্ঠানে পুনরায় সময় নির্ধারণ করতে পারে। কিন্তু অনন্যা দেখল তার হাত কিভাবে সামান্য কাঁপছিল, কিভাবে সে একটি হাসি জোর করার আগে তার ঠোঁট একটি পাতলা রেখায় চেপে ধরেছিল। সেই রাতে বিপাশা তার ঘর থেকে বেশ কয়েকটি ফোন কল করল। দেয়ালগুলো তার কণ্ঠস্বর সম্পূর্ণভাবে চাপা দেওয়ার জন্য যথেষ্ট পুরু ছিল না যখন সে উত্তেজিত হয়ে উঠত। অনন্যা তার নিজের ঘরে শুয়ে খণ্ড খণ্ড কথা শুনতে পাচ্ছিল। বিপাশা ক্রুদ্ধ ছিল, এটা স্পষ্ট ছিল। সে কারো সাথে তর্ক করছিল, সম্ভবত রতনের সাথে। এখন কি করতে হবে যখন পরিকল্পনাটি স্থগিত করতে হয়েছে? বিক্রম এবং প্রাইভেট ডিটেকটিভ চন্দন নামে একজন ব্যক্তি যার ২০ বছরের তদন্তের অভিজ্ঞতা ছিল, অক্লান্তভাবে কাজ করছিলেন। যোগাযোগ এবং মেথিকিলসও কাজের মাধ্যমে তারা রতনকে রতন মণ্ডল হিসেবে চিহ্নিত করল, ৪৩ বছর বয়সী একজন মেকানিক যার ছোটখাটো অপরাধের ইতিহাস ছিল। আরও গুরুত্বপূর্ণ, তারা আবিষ্কার করল যে সে বিপাশার আগের অন্তত ২টি মামলার সাথে যুক্ত ছিল। সে সেই শহরগুলোতে ওয়ার্কশপে কাজ করেছিল যেখানে অন্যান্য দুর্ঘটনাগুলো ঘটেছিল। এটা ছিল তাদের প্রয়োজনীয় সংযোগ। চন্দন এই তথ্যগুলো পুলিশের পরিচিতদের কাছে নিয়ে গেলেন যাদের উপর তিনি বিশ্বাস করতেন। তারা একটি বিচক্ষণ তদন্ত শুরু করল, রতনকে নজরদারিতে রাখল, তার যোগাযোগ পর্যবেক্ষণ করল। তাকে হাতে নাতে ধরতে হবে সেই মুহূর্তে যখন সে অরিন্দমের গাড়ি নষ্ট করার চেষ্টা করবে বা অন্য কোনো কাজ যা ষড়যন্ত্র প্রমাণ করবে। এদিকে বিশাল বাড়িতে উত্তেজনা প্রতিদিন বাড়ছিল। বিপাশা দৃশ্যত অস্থির ছিল। সে অরিন্দমকে ভ্রমণটি পুনরায় সময় নির্ধারণের জন্য চাপ দিচ্ছিল, তারিখ প্রস্তাব করছিল, জোর দিচ্ছিল যে তাদের একসাথে সেই সময় প্রয়োজন। অরিন্দম দক্ষতার সাথে এড়িয়ে যাচ্ছিলেন, সবসময় কাজের অজুহাত দিয়ে, সবসময় প্রতিশ্রুতি দিয়ে যে তারা শীঘ্রই নিখুঁত সময় খুঁজে বের করবে। অনন্যা দেখতে পাচ্ছিল বিপাশা হয়ে উঠছে। বিয়ের পর সপ্তাহগুলো কেটে গেছে এবং তার পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি। সে দ্রুত টাকা খরচ করছিল, সবসময় নতুন কেনাকাটা, নতুন বিপুল খরচ। অরিন্দম এখন নতুন চোখে সবকিছু দেখছিলেন, একজন প্রেমে পড়া মহিলা যে ভালো জিনিস পছন্দ করে তা নয়, বরং একজন প্রতারক যে এখনও তার হাতে না আসা টাকার উপর নির্ভর করছে। এক রাতে অনন্যা গ্যারেজ থেকে অদ্ভুত শব্দে জেগে উঠল। প্রায় ভোর ৩টে বাজে এবং সে কল্পনা করতে পারছিল না কে সেই সময় সেখানে থাকবে। হৃৎপিণ্ড জোরে ধুকপুক করতে করতে সে চুপচাপ সিঁড়ি দিয়ে নামল এবং গ্যারেজের দিকে মুখ করা জানালা দিয়ে হুকি দিল। যা সে দেখল তাতে তার রক্ত ঠান্ডা হয়ে গেল। রতন সেখানে ছিল, অরিন্দমের মার্সিডিজের নিচে কাজ করছিল। বিপাশা তার পাশে ছিল, একটি টর্চলাইট ধরে, জরুরি নির্দেশাবলী ফিসফিস করে বলছিল। তারা এখন গাড়িটি নষ্ট করছিল, তারা আর পরিকল্পিত ভ্রমণের জন্য অপেক্ষা করতে পারছিল না। বিপাশা সময়সূচি ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়েছিল। অনন্যা দৌড়ে ঘরে ফিরে গেল এবং সঙ্গে সঙ্গে বিক্রমকে ফোন করল। তিনি চন্দন এবং পুলিশকে সক্রিয় করলেন। তারা যে মেথিকিলসও পরিকল্পনা করেছিল তা এগিয়ে আনতে হবে। যখন রতন এবং বিপাশা গ্যারেজে কাজ করছিল, তখন বিচক্ষণ পুলিশ ভ্যানগুলো সম্পত্তির চারপাশে অবস্থান নিচ্ছিল। অরিন্দমকে বিক্রম জরুরি ফোন কলের মাধ্যমে জাগিয়ে তুললেন। তিনি সাবধানে সিঁড়ি দিয়ে নামলেন, অনন্যাকে বসার ঘরে ভয় এবং অ্যাড্রেনালিনে কাঁপতে দেখলেন। কল্যাণী দেবীও নড়াচড়ায় জেগে উঠেছিলেন। তিনজন একসাথে রইলেন, অপেক্ষা করছিলেন যখন পুলিশ তাদের অপারেশন সাজাচ্ছিল। যখন রতন গ্যারেজ থেকে বেরিয়ে এল, একটি নোংরা কাপড়ে হাত মুছছিল, তখন তাকে টর্চলাইটের আলো এবং বন্দুকের মুখে স্বাগত জানানো হল। তার মুখের অভিব্যক্তি ছিল সম্পূর্ণ বিস্ময়ের। সে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু দ্রুত কাবু হয়ে গেল। বিপাশা তখনও গ্যারেজে, শোরগোল শুনল এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারল কি ঘটছে। সময়ে একটি হিমায়িত মুহূর্ত ছিল যেখানে সে বাড়ির দিকে তাকাল এবং জানালা দিয়ে অরিন্দম, অনন্যা এবং কল্যাণী দেবীকে দেখল। উপলব্ধিটি তার মুখে একটি ঢেউয়ের মতো বয়ে গেল। সে ধরা পড়ে গেছে। যা কিছু সে গড়ে তুলেছিল, সমস্ত মেথিকিলস পরিকল্পনা ভেঙে পড়ছিল।
বিপাশা একটি শেষ চাল খেলার চেষ্টা করল। সে হাত তুলে গ্যারেজ থেকে বেরিয়ে এল, ইতিমধ্যেই মুখ দিয়ে গ্রাইমাস বইছে, এবং চিৎকার করতে শুরু করল যে রতন তাকে অপহরণ করেছে, তাকে সাহায্য করতে বাধ্য করছে, সে একজন শিকার। এটা ছিল এক বিশ্বাসযোগ্য অভিনয়, এমন ধরনের অভিনয় যা তার জন্য অনেকবার কাজ করেছিল। কিন্তু এবার সাক্ষী ছিল, প্রমাণ ছিল, রেকর্ডিং ছিল। পুলিশ প্রতারিত হয়নি। তারা রতনের গাড়ির ট্রাঙ্কের সরঞ্জাম খুঁজে পেল, ব্রেক নষ্ট করার জন্য নির্দিষ্ট সরঞ্জাম। তারা তার এবং বিপাশার মধ্যে টেক্সট মেসেজ খুঁজে পেল যা সঠিক মুহূর্তের পরিকল্পনা করছিল। এবং যখন চন্দন অনন্যার রেকর্ডিংটি তদন্তকারীদের শোনাল, বিপাশাকে তার পরিকল্পনাগুলো ঠান্ডাভাবে আলোচনা করতে দেখিয়ে, তখন আর অস্বীকার করার কোনো উপায় ছিল না। বিপাশা তখন বদলে গেল। মিষ্টি এবং কোমল মুখোশটি সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেল, নিচের আসল ব্যক্তিকে প্রকাশ করল। সে বিশুদ্ধ ঘৃণার সাথে অরিন্দমের দিকে তাকাল, চিৎকার করে বলল যে তিনি যতটা চালাক ভাবেন ততটা নন, সে এটা অনেকবার করেছে এবং সবসময় পার পেয়ে গেছে। এটা ছিল এক অনিচ্ছাকৃত স্বীকারোক্তি, রাগের উত্তাপে করা, কিন্তু এটা আধ ডজন পুলিশ অফিসার শুনেছিল। যখন বিপাশা এবং রতনকে আলাদা পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তখন অনন্যা অবশেষে গ্রেমেস আসতে দিল। এগুলো ছিল স্বস্তির, ক্লান্তির, মাসব্যাপী ভয় এবং উত্তেজনার মুক্তির গ্রেমাস। অরিন্দম তাকে ধরে রাখলেন, কল্যাণী দেবী আলিঙ্গনে যোগ দিলেন, এবং তিনজন সেখানে রইলেন, একটি পরিবার একত্রিত এবং নিরাপদ, যখন সাইরেনগুলো রাতে দূরে মিলিয়ে যাচ্ছিল। কিন্তু পরীক্ষা এখনও পুরোপুরি শেষ হয়নি। পরের দিনগুলিতে, যখন বিপাশা এবং রতন আটক ছিল, তাদের অপরাধের আরও বিশদ বিবরণ বেরিয়ে আসতে শুরু করল। কেন্দ্রীয় পুলিশ জড়িত হল, বিপাশাকে একাধিক রাজ্যের একটি সিরিজের মামলার সাথে সংযুক্ত করল। প্রতিটি তদন্ত নতুন শিকার, নতুন প্যাটার্ন, ম্যানিপুলেশন এবং পরিকল্পনার নতুন স্তর প্রকাশ করল। বিপাশা এবং রতনের গ্রেপ্তারের পরের তদন্তটি ছিল একটি পেঁয়াজ ছাড়ানোর মতো, প্রতিটি স্তর নতুন নৃশংসতা প্রকাশ করছিল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা মামলাটি হাতে নিল, স্বীকার করে যে এটি এমন অপরাধ যা রাজ্যের সীমানা অতিক্রম করেছে। যা তারা আবিষ্কার করেছিল তা তার মাত্রা এবং মেটিকুলাস পরিকল্পনায় ভয়ঙ্কর ছিল। বিপাশার নাম বিপাশা সেন ছিল না। এটা ছিল এক দশকের অপরাধের সময় সে ব্যবহার করা ৮টি নামের মধ্যে একটি মাত্র। তার আসল নাম ছিল ভ্যালেরি অলিভেরা সান্তোস, ৩৭ বছর আগে কলকাতায় জন্মগ্রহণ করে। সে ছোটখাটো আত্মবিশ্বাসের প্রতারণা দিয়ে শুরু করেছিল, কিন্তু দ্রুত আবিষ্কার করেছিল যে ধনী পুরুষদের বিয়ে করা এবং বীমা সংগ্রহ করা অনেক বেশি লাভজনক। তদন্তকারীরা একটি ভয়ঙ্কর প্যাটার্ন খুঁজে পেয়েছিল। সে বিধবা বা তালাকপ্রাপ্ত পুরুষদের বেছে নিত, সবসময় আর্থিকভাবে সফল, সবসময় উল্লেখযোগ্য সম্পদ সহ। সে প্রতিটি লক্ষ্যবস্তুকে যোগাযোগের আগে মেটিকুলাসলি অধ্যয়ন করত, ঠিক জানত কি বলতে হবে, কিভাবে আচরণ করতে হবে, কোন ব্যক্তিত্ব গ্রহণ করতে হবে। সে প্রতিটি পুরুষের প্রয়োজনে নিজেকে রূপান্তরিত করার ক্ষমতায় গিরগিটির মতো ছিল। রতন মণ্ডল তার একমাত্র সহযোগী ছিল না। বছরের পর বছর ধরে সে বিভিন্ন রাজ্যে তাকে সাহায্য করার জন্য বিভিন্ন পুরুষদের নিয়োগ করেছিল। মেকানিক, টেকনিশিয়ান, নির্দিষ্ট দক্ষতার অধিকারী ব্যক্তিরা যারা পরিকল্পিত দুর্ঘটনাগুলো সম্পাদন করতে পারত। রতন ছিল কেবল সর্বশেষ এবং সম্ভবত সবচেয়ে বিশ্বস্ত। সে আগের অন্তত 4টি অপারেশনে জড়িত ছিল। শিকারের আনুষ্ঠানিক সংখ্যা ছিল বিধ্বংসী। বছরের পর বছর ধরে 5টি ভিন্ন রাজ্যে 8জন পুরুষকে নির্মূল করা হয়েছিল। সমস্ত মামলা দুর্ঘটনা বা প্রাণহানি হিসেবে দায়ের করা হয়েছিল। ভ্যালেরি সুস্পষ্ট প্যাটার্ন না রাখার ব্যাপারে মেটিকুলসও ছিল। সে পদ্ধতি, ব্যবধান, অবস্থান পরিবর্তন করত। কেবল এখন সমস্ত মামলা পাশাপাশি রাখার সাথে প্যাটার্নটি দৃশ্যমান হয়ে উঠল। কিন্তু আরও বিরক্তিকর কিছু ছিল। 2টি শিশু শিকার হয়েছিল। তারা ছিল আগের 2 স্বামীর সন্তান, এমন শিশু যারা অনন্যার মতো বুঝতে পেরেছিল যে কিছু ভুল হচ্ছে। ওডিশায় 11 বছর বয়সী একটি মেয়ে, আসামে 10 বছর বয়সী একটি ছেলে। উভয়েরই মারাত্মক দুর্ঘটনা হয়েছিল যা গার্হস্থ্য ট্র্যাজেডি হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছিল। এখন নতুন তথ্যের সাথে এটা স্পষ্ট হয়ে গেল যে ভ্যালেরি যখন তারা তার পরিকল্পনার জন্য হুমকি হয়ে উঠেছিল তখন তাদের নির্মূল করেছিল। অনন্যা তার বাবা এবং তদন্তকারীদের মধ্যে শোনা কথোপকথনের মাধ্যমে এটি জানতে পেরেছিল। প্রকাশটি তার পেটে একটি ঘুষির মতো আঘাত করল। এটা সেও হতে পারত। যদি কাকা বিক্রম, কল্যাণী দেবীর অধ্যবসায়, হাল না ছাড়ার তার নিজের সংকল্প না থাকত, তবে সে কেবল আরও একটি পরিসংখ্যান হতে পারত, আরও একটি কৌতূহলী শিশু যে খুব বেশি জিজ্ঞাসা করেছিল। ভ্যালেরি যে পরিমাণ অর্থ সংগ্রহ করেছিল তা ছিল চিত্তাকর্ষক।
বছরের পর বছর ধরে ১৫ কোটি টাকারও বেশি বীমা, এছাড়াও উত্তরাধিকার এবং সম্পদ যা সে পরবর্তী পরিচয়ে অদৃশ্য হওয়ার আগে নিজের কাছে স্থানান্তর করতে পেরেছিল। তার বিভিন্ন নামে ব্যাংক অ্যাকাউন্ট ছিল, বিভিন্ন রাজ্যে সম্পত্তি ছিল, সাবধানে লুকানো বিনিয়োগ ছিল। অরিন্দম বিধ্বস্ত ছিলেন। কেবল ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার জন্য নয়, বরং তিনি প্রায় যা ঘটতে দিয়েছিলেন তার মাত্রার জন্য। জানা যে তিনি শিকারদের দীর্ঘ সারিতে কেবল আরও একজন ছিলেন তা ছিল অপমানজনক। কিন্তু আরও খারাপ ছিল উপলব্ধি করা যে তার ৯ বছরের মেয়ে বিপদ দেখেছিল যখন তিনি সম্পূর্ণ অন্ধ ছিলেন। তিনি তখন অনন্যার প্রয়োজনীয় বাবা হওয়ার জন্য নিজেকে উৎসর্গ করলেন। তিনি ব্যবসায়িক ভ্রমণ বাতিল করলেন, কোম্পানিতে দায়িত্ব অর্পণ করলেন, বাড়িতে আরও সময় কাটালেন। মানসিক ক্ষতগুলো সারতে সময় লাগবে, তার এবং অনন্যা উভয়ের জন্যই, কিন্তু তারা একসাথে সারানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল। কল্যাণী দেবী, তার বয়স এবং এখনও সেরে ওঠা হাত সত্ত্বেও, শক্তির স্তম্ভ হয়ে উঠলেন। তিনি তার দীর্ঘ জীবনে অনেক ঝড় সামলেছেন এবং এটি হবে আরও একটি। তিনি নতুন করে নিবেদনের সাথে অনন্যার যত্ন নিতেন, নিশ্চিত করতেন যে মেয়েটি যে ট্রমা ভোগ করেছে তা প্রক্রিয়া করার জন্য উপযুক্ত মনস্তাত্ত্বিক সমর্থন পাচ্ছে। অনন্যা ট্রমা বিশেষজ্ঞ একজন শিশু মনোবিজ্ঞানীর সাথে থেরাপি শুরু করল। সেশনগুলো কঠিন ছিল, সে ক্রমাগত ভয়ের মুহূর্তগুলো পুনরায় অনুভব করত, কিন্তু সে অপ্রতিরোধ্য আবেগগুলোর সাথে মোকাবিলা করার সরঞ্জামও শিখছিল। মনোবিজ্ঞানী তাকে আশ্বস্ত করতেন যে তার সাহস কেবল তার বাবাকেই নয়, সম্ভাব্য অনেক অন্য লোককেও বাঁচিয়েছে যারা ভ্যালেরির ভবিষ্যৎ শিকার হতে পারত। এদিকে বিচারের প্রস্তুতি এগিয়ে যাচ্ছিল। রাজ্য প্রসিকিউশন ফেডারেল প্রসিকিউটরদের সাথে কাজ করছিল ভ্যালেরির সমস্ত অপরাধকে অন্তর্ভুক্ত করে একটি মামলা তৈরি করতে। এটি ছিল এক জটিল প্রক্রিয়া, একাধিক এখতিয়ার থেকে প্রমাণ, কয়েক ডজন সাক্ষীর সাক্ষ্য, ব্যাপক ফরেনসিক বিশ্লেষণ জড়িত ছিল। অনন্যার রেকর্ডিংয়ের বিষয়টি আইনি বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। ভ্যালেরির প্রতিরক্ষা, পরমিতা ঘোষ নামে একজন আক্রমণাত্মক আইনজীবী, যুক্তি দিয়েছিলেন যে রেকর্ডিংটি অগ্রহণযোগ্য কারণ এটি সম্মতি ছাড়া একজন অপ্রাপ্তবয়স্ক দ্বারা করা হয়েছিল। আরও তিনি দাবি করেছিলেন যে এটি অবৈধভাবে প্রাপ্ত হয়েছিল এবং এর থেকে প্রাপ্ত যেকোনো প্রমাণ মামলা থেকে বাদ দেওয়া উচিত। মামলার দায়িত্বে থাকা পাবলিক প্রসিকিউটর, অনুরাধা রায়, রেকর্ডিংটি স্বীকার করার জন্য অক্লান্তভাবে লড়াই করেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে এটি একটি শিশু তার বাবাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করছিল, যে পূর্ববর্তী হুমকির প্রেক্ষাপট ছিল, যে রেকর্ডিংটি একটি প্রাণহানি এড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি ছিল এক জটিল আইনি যুদ্ধ যা সমাধান হওয়ার আগে বেশ কয়েকটি উদাহরণে উঠবে। এই সময়ে অনন্যা ব্যক্তিগতভাবে অনুরাধা রায়ের সাথে দেখা করল। প্রসিকিউটর ছিলেন ৪৫ বছর বয়সী একজন মহিলা, ছোট কালো চুল, তীক্ষ্ণ চোখ যা মিথ্যার মধ্য দিয়ে দেখতে পেত। তার নিজের ২টি সন্তান ছিল এবং অনন্যা যা ভোগ করেছে তা তিনি গভীরভাবে বুঝতেন। তিনি মেয়েটিকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি ভ্যালেরিকে তার অপরাধের জন্য দায়ী করার জন্য তার ক্ষমতার মধ্যে সবকিছু করবেন। অনুরাধা রায় একজন গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠলেন। তিনি অনন্যাকে কেবল সাক্ষী হিসেবে দেখেননি, বরং একজন বেঁচে থাকা ব্যক্তি হিসেবে দেখতেন যার কণ্ঠস্বর প্রাপ্ত। তিনি মেয়েটিকে সম্ভাব্য সাক্ষ্যের জন্য প্রস্তুত করার জন্য ঘণ্টার পর ঘণ্টা কাটালেন, একটি শিশুর বোঝার মতো করে বিচার প্রক্রিয়া ব্যাখ্যা করলেন, নিশ্চিত করলেন যে অনন্যা নিরাপদ এবং সুরক্ষিত বোধ করে। মাসগুলো কেটে গেল যখন মামলাটি প্রস্তুত করা হচ্ছিল। ভ্যালেরি জামিনের অধিকার ছাড়াই জেলে রইলেন, পালানোর চরম ঝুঁকি হিসেবে বিবেচিত। রতন একটি দর কষাকষির চুক্তি করেছিল, কম সাজার বিনিময়ে তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি হয়েছিল। তার বিস্তারিত স্বীকারোক্তি গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ করল, পদ্ধতি, পরিকল্পনা, অপরাধ সম্পাদনের তথ্য সরবরাহ করল। মিডিয়া উন্মাদনা ছিল। কালো বিধবার মামলা, যেমন সংবাদপত্রগুলো তাকে ডাকতে শুরু করেছিল, জাতীয় শিরোনাম দখল করেছিল। সাংবাদিকরা আলিপুরের বিশাল বাড়ির চারপাশে ভিড় করত, মামলার সাথে যুক্ত যেকোনো ব্যক্তির সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করত। অরিন্দম গোপনীয়তার আক্রমণ থেকে পরিবারকে রক্ষা করার জন্য ব্যক্তিগত নিরাপত্তা নিযোগ করলেন। অনন্যা সংবাদপত্র এবং টেলিভিশন অনুষ্ঠানে তার মুখ দেখত। তারা তাকে নায়িকা বলত, সাহসী মেয়ে যে একজন হত্যাকারীকে উন্মোচিত করেছিল। কিন্তু সে নিজেকে বীরত্বপূর্ণ মনে করত না। সে কেবল এমন একটি শিশু হিসেবে নিজেকে অনুভব করত যে খুব ভয় পেয়েছিল এবং বেঁচে থাকার জন্য লড়াই করেছিল। মিডিয়ার মনোযোগ ছিল অপ্রতিরোধ্য, আক্রমণাত্মক, ভীতিকর। কঠিন হয়ে গেল। সহপাঠীরা তাকে ভিন্নভাবে দেখত, শিক্ষকরা তাকে অতিরিক্ত যত্নের সাথে ব্যবহার করত।
কিছু শিশু তাকে এড়িয়ে চলত, এমন কারো কাছাকাছি কিভাবে আচরণ করতে হয় তা না জেনে যে এত অসাধারণ কিছু ভোগ করেছে। অন্যরা মোরবেদ বিবরণ সম্পর্কে আক্রমণাত্মক প্রশ্ন করত। অনন্যা আগের চেয়েও বেশি বিচ্ছিন্ন বোধ করছিল। কল্যাণী দেবী পরামর্শ দিয়েছিলেন যে তাদের হয়তো একটি নতুন শুরু দরকার। শহর পরিবর্তন নয়, কিন্তু হয়তো স্কুল, এমন একটি পরিবেশ খুঁজে বের করা যেখানে অনন্যা আবার কেবল একটি শিশু হতে পারে। অরিন্দম রাজি হলেন, এবং তারা অনন্যাকে একটি ছোট, আরও ঘনিষ্ঠ বেসরকারি স্কুলে স্থানান্তর করলেন, যেখানে কর্তৃপক্ষ তার গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। নভেম্বরের এক ঠান্ডা সকালে বিচার শুরু হল, ভ্যালেরির গ্রেপ্তারের 6 মাস পর। আদালত লোকে লোকারণ্য ছিল, সাংবাদিকরা সমস্ত উপলব্ধ আসন দখল করেছিল, ক্যামেরাগুলো প্রতিটি মুহূর্ত ক্যাপচার করার জন্য কৌশলগতভাবে স্থাপন করা হয়েছিল। এটি ছিল বছরের সবচেয়ে প্রতীক্ষিত বিচারগুলোর মধ্যে একটি, এবং সবাই সেই মহিলার পতন দেখতে চেয়েছিল যে এতজনকে প্রতারিত করেছিল। অনন্যা উপস্থিত ছিল, অরিন্দম এবং কল্যাণী দেবীর মধ্যে শিকারদের পরিবারের জন্য সংরক্ষিত প্রথম সারিতে বসেছিল। সে একটি নেভি ব্লু পোশাক পরেছিল যা ঠাকুমা বেছে নিয়েছিলেন, আদালতের জন্য উপযুক্ত এবং সংযত কিছু। তার হাত সামান্য ঘামছিল, এবং সে বুকের সাথে টেডি বিয়ারটি চেপে ধরেছিল। এটি রেকর্ডার সহ টেডি বিয়ার ছিল না, সেটি প্রমাণ হিসেবে রাখা ছিল। এটি ছিল আরেকটি, একই রকম, যা তাকে সান্ত্বনা দিচ্ছিল। যখন ভ্যালেরিকে কক্ষে আনা হল, তখন নীরবতা ছিল সম্পূর্ণ। সে সেই গ্ল্যামারাস মহিলার মতো দেখতে ছিল না যে অরিন্দমকে প্রলুব্ধ করেছিল। সে কারাগারের ইউনিফর্ম পরেছিল, সোনালি চুল একটি সাধারণ পনিটেলে বাঁধা ছিল, কোনো মেকআপ ছিল না। কিন্তু তার চোখে কিছু ছিল, একটি চ্যালেঞ্জের স্ফুলিঙ্গ, যা দেখিয়েছিল যে সে এখনও পরাজিত হয়নি। ভ্যালেরির চোখ এক মুহূর্তের জন্য অনন্যার চোখের সাথে মিলিত হল। সেখানে স্বীকৃতি ছিল, এবং এমন কিছু যা আঠালো সম্মান বা বিশুদ্ধ ঘৃণা হতে পারত। অনন্যা দৃষ্টি ধরে রাখল, মুখ ফিরিয়ে নিতে অস্বীকার করল। সে মাসব্যাপী ছায়ায় এই মহিলার মুখোমুখি হয়েছিল। সে এখন আদালতের আলোতে ভয় দেখাবে না। বিচারক অশোক গাঙ্গুলি, 60 বছর বয়সী একজন ব্যক্তি যার কঠোর কিন্তু ন্যায্য হওয়ার খ্যাতি ছিল। তিনি অধিবেশন শুরু করলেন ব্যাখ্যা করে যে বিচারটি 1 দশকের অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কিত একাধিক অভিযোগ নিয়ে কাজ করবে। অভিযোগের তালিকাটি ছিল ব্যাপক: 8টি গুরুতর হত্যার অভিযোগ, অপ্রাপ্তবয়স্কদের মৃত্যু সম্পর্কিত 2টি অভিযোগ, বীমা জালিয়াতি, পরিচয় জালিয়াতি, অরিন্দমের বিরুদ্ধে হত্যার চেষ্টা, অনন্যা এবং কল্যাণী দেবীর বিরুদ্ধে হুমকি। অনুরাধা রায় অস্ত্রোপচারের নির্ভুলতার সাথে অভিযোগ উপস্থাপন করলেন। তিনি শিকারী আচরণের একটি স্পষ্ট প্যাটার্ন তুলে ধরলেন। তিনি দেখালেন কিভাবে ভ্যালেরি পদ্ধতিগতভাবে দুর্বল লক্ষ্যবস্তু চিহ্নিত করত, উল্লেখযোগ্য সম্পদ সহ একাকী পুরুষদের। তিনি ব্যাখ্যা করলেন কিভাবে সে প্রতিটি শিকারকে অধ্যয়ন করত, প্রতিটি পুরুষের কাছে আবেদন করবে এমন নির্দিষ্ট ব্যক্তিত্ব তৈরি করত। তিনি জাল পরিচয়ে, জাল নথি, বিভিন্ন নামে ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ উপস্থাপন করলেন। প্রসিকিউটর আগের শিকারদের পরিবারের সদস্যদের সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে এলেন। ওডিশার একজন শিকারের বোন, যে সবসময় জানত যে তার ভাইয়ের গাড়ি দুর্ঘটনা সত্যিই দুর্ঘটনা ছিল না। ঝাড়খণ্ডের একজন শিকারের প্রাপ্তবয়স্ক পুত্র, যে নৌকার কথিত ব্যর্থতার সন্দেহজনক পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিল। তাদের গল্পগুলো অরিন্দমের গল্পের সাথে বেদনাদায়কভাবে একই রকম ছিল। সফল পুরুষ, দ্রুত বিয়ে, জীবন বীমায় আকস্মিক বৃদ্ধি, তারপর সুবিধাজনক ট্র্যাজেডি। পরমিতা ঘোষ, ভ্যালেরির ডিফেন্ডার, তার পাল্টা যুক্তিতে দুর্দান্ত ছিলেন। তিনি বিয়েগুলো অস্বীকার করেননি, বীমাগুলো অস্বীকার করেননি। কিন্তু তিনি ভ্যালেরিকে মর্মান্তিক পরিস্থিতির শিকার হিসেবে চিত্রিত করেছেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে সে জেনুইনলি প্রতিটি পুরুষকে ভালোবাসত, যে দুর্ঘটনাগুলো ঠিক তাই ছিল, ভয়ঙ্কর কাকতালীয় ঘটনা। তিনি পরামর্শ দিয়েছিলেন যে ভ্যালেরিকে হয়রানি করা হচ্ছে কারণ সে একজন সুন্দরী মহিলা যে স্বামীদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে ভাগ্যবান হয়েছিল যারা সত্যিই তাকে ভালোবাসত। প্রমাণের পরিমাণের পরিপ্রেক্ষিতে এটি একটি অযৌক্তিক আখ্যান ছিল, কিন্তু পরমিতা ঘোষ এটি চিত্তাকর্ষক দৃঢ়তার সাথে উপস্থাপন করেছিলেন। তিনি প্রমাণের প্রতিটি অংশকে আক্রমণ করেছিলেন, প্রতিটি সাক্ষীকে প্রশ্ন করেছিলেন, যেখানে পারতেন সন্দেহ তৈরি করেছিলেন। এটি তার কাজ ছিল, এবং তিনি এটি ভীতিকর দক্ষতার সাথে করেছিলেন। রতন মণ্ডল বিচারের 2য় সপ্তাহে সাক্ষ্য দিলেন। তিনি শিকল বাঁধা অবস্থায় কক্ষে প্রবেশ করলেন, মাটির দিকে তাকিয়ে, একজন ভেঙে পড়া মানুষ। তার সাক্ষ্য ভ্যালেরির প্রতিরক্ষার জন্য বিধ্বংসী ছিল। তিনি বিস্তারিতভাবে বর্ণনা করলেন কিভাবে সে তাকে নিযোগ করেছিল, কিভাবে তারা প্রতিটি দুর্ঘটনা মেচিকিলাসলি পরিকল্পনা করেছিল, কিভাবে সে তার পরিষেবার জন্য উদারভাবে অর্থ প্রদান করত।
তিনি 4টি ভিন্ন অপারেশনের বর্ণনা দিয়েছেন যেখানে তিনি অংশ নিয়েছিলেন, যার মধ্যে অরিন্দমের বিরুদ্ধে পরিকল্পিতটিও ছিল। ভ্যালেরি তাকে স্ক্ল্যাক্ট লুকানো ঘৃণার সাথে দেখছিল। যখন পরমিতা ঘোষ তাকে জেরা করার সুযোগ পেলেন, তখন তিনি তার বিশ্বাসযোগ্যতাকে হিংস্রভাবে আক্রমণ করলেন। তিনি তাকে একজন অপরাধী হিসেবে চিত্রিত করেছেন যে গল্প তৈরি করে সাজার হ্রাস খুঁজছে। রতন দৃঢ় রইলেন, পুনরাবৃত্তি করলেন যে তিনি সত্যি বলছেন, তিনি যে কাজগুলো করেছেন তার ভার বহন করতে করতে ক্লান্ত। অনন্যার রেকর্ডিংয়ের বিষয়টি অবশেষে 3য় সপ্তাহে আদালতে উঠল। বিচারক একটি প্রাকশুনানিতে সিদ্ধান্ত নিয়েছিলেন যে অসাধারণ পরিস্থিতির কারণে রেকর্ডিংটি গ্রহণযোগ্য হবে। প্রতিরক্ষা আপিল করেছিল, কিন্তু সিদ্ধান্তটি বহাল ছিল। অনন্যা যখন জানতে পারল তখন বিশাল স্বস্তি অনুভব করল। তার কণ্ঠস্বর শোনা যাবে। যখন রেকর্ডিংটি আদালতে বাজানো হল, তখন নীরবতা ছিল সম্পূর্ণ। ভ্যালেরির কণ্ঠস্বর কক্ষটি পূরণ করল, ঠান্ডা এবং হিসাবি, রতনের সাথে মার্সিডিজের ব্রেক নষ্ট করার সুনির্দিষ্ট বিবরণ আলোচনা করছিল। সে বিমা কভারেজ, পুলিশ কিভাবে এটি ব্যাখ্যা করবে সে সম্পর্কে কথা বলছিল। সে আগের শিকারদের ঘটনাক্রমে উল্লেখ করছিল, যেন সে ব্যবসায়িক লেনদেন নিয়ে আলোচনা করছ। অনন্যা জুরিদের মুখ দেখল যখন তারা শুনছিল। সে শক, আতঙ্ক, বিকর্ষণ দেখল। সেই রেকর্ডিংটি শুনে এবং ভ্যালেরি আসলে কে তা না বোঝার কোনো উপায় ছিল না। মুখোশটি সম্পূর্ণভাবে পড়ে গিয়েছিল। কিন্তু পরমিতা ঘোষ হাল ছাড়েননি। তিনি রেকর্ডিংয়ের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, পরামর্শ দিয়েছিলেন যে এটি সম্পাদনা বা ম্যানিপুলেট করা হতে পারে। তিনি ফরেনসিক বিশ্লেষণকে চ্যালেঞ্জ করার জন্য তার নিজের বিশেষজ্ঞদের নিয়ে এসেছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে ভয়েসটি ভ্যালেরির হলেও কথাগুলো প্রসঙ্গ থেকে বের করে নেওয়া হতে পারে, যে সে একটি সিনেমার স্ক্রিপ্ট, একটি কাল্পনিক গল্প নিয়ে আলোচনা করতে পারত। এটা ছিল এক প্রতিরক্ষা, কিন্তু আইনজীবীকে যেকোনো কিছু চেষ্টা করতে হয়েছিল। ভ্যালেরি কয়েক দশকের কারাবাসের মুখোমুখি ছিল, সম্ভবত যাবজ্জীবন। সমস্ত উপলব্ধ সরঞ্জাম দিয়ে লড়াই করার মধ্যে হারানোর কিছু ছিল না। অরিন্দম 4র্থ সপ্তাহে সাক্ষ্য দিলেন। অনন্যার জন্য বাবাকে সাক্ষীর কাঠগড়ায় দেখা, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা পুনরায় অনুভব করা কঠিন ছিল। তিনি কিভাবে ভ্যালেরির সাথে দেখা করেছিলেন, ছটিকা প্রেমের সম্পর্ক, কিভাবে সে তার জীবনে প্রবেশ করেছিল সে সম্পর্কে কথা বললেন। তিনি বীমা বাড়ানোর জন্য ধ্রুবক চাপ, বিপুল খরচ, তার আর্থিক অবস্থা সম্পর্কে আক্রমণাত্মক প্রশ্নগুলোর বর্ণনা দিয়েছেন। যখন পরমিতা ঘোষ তাকে জেরা করলেন, তখন তিনি নৃশংস ছিলেন। তিনি পরামর্শ দিয়েছিলেন যে তিনি প্রতারিত হয়ে লজ্জিত এবং তার খ্যাতি বাঁচানোর জন্য ষড়যন্ত্র তৈরি করছেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে হয়তো তিনি নিজেই ভ্যালেরির বিরুদ্ধে কিছু পরিকল্পনা করেছিলেন এবং তার উদ্দেশ্যগুলো তার উপর প্রক্ষেপণ করছেন। অরিন্দম শান্ত রইলেন, প্রতিটি অভিযোগের উত্তর তথ্য দিয়ে দিলেন, কিন্তু অনন্যা দেখল কথাগুলো তাকে কিভাবে কষ্ট দিচ্ছে। কল্যাণী দেবীও সাক্ষ্য দিলেন, শুরু থেকে তার সন্দেহজনক দুর্ঘটনাগুলো সম্পর্কে কথা বললেন। প্রতিরক্ষা তাকে ত্রুটিপূর্ণ স্মৃতি সহ একজন বয়স্ক মহিলা হিসেবে অবিশ্বাসযোগ্য করার চেষ্টা করেছিল, কিন্তু কল্যাণী দেবী আগের মতোই তীক্ষ্ণ ছিলেন, কোনো ইঙ্গিত দৃঢ় উত্তর ছাড়া যেতে দেননি। ঘোষণা করা হল যে অনন্যা 5ম সপ্তাহে সাক্ষ্য দেবে। অনুরাধা রায় তাকে ব্যাপকভাবে প্রস্তুত করেছিলেন, ব্যবহারিক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন, প্রতিরক্ষা কি জিজ্ঞাসা করতে পারে তার জন্য তাকে প্রস্তুত করেছিলেন। তিনি ব্যাখ্যা করেছিলেন যে পরমিতা ঘোষ তাকে বিভ্রান্ত, পরামর্শযোগ্য, হয়তো এমনকি মিথ্যাবাদী হিসেবে দেখানোর চেষ্টা করবেন। অনন্যাকে শক্তিশালী, স্পষ্ট, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তার সাক্ষ্যের আগের রাতে অনন্যা ঘুমাতে পারল না। সে বিছানায় শুয়ে রইল, মানসিকভাবে মহড়া দিচ্ছিল সে কি বলবে, কিভাবে উত্তর দেবে। তার বয়স মাত্র 9 বছর ছিল, কিন্তু সে দেশের সবচেয়ে বেশি অনুসরণ করা বিচারগুলোর মধ্যে একটিতে জেরার মুখোমুখি হতে চলেছিল। এটা ছিল ভয়ঙ্কর। অরিন্দম গভীর রাতে তার ঘরে ঢুকলেন তাকে জেগে থাকতে দেখে। তিনি বিছানার ধারে বসলেন এবং তার হাত ধরলেন। তিনি বললেন যে সে যদি না চায় তবে তাকে এটা করতে হবে না, তারা ইতিমধ্যেই যথেষ্ট প্রমাণ সরবরাহ করেছে। কিন্তু অনন্যা জানত তাকে করতে হবে। তাকে ভ্যালেরির চোখে তাকিয়ে সত্যিটা বলতে হবে। তাকে সেইসব শিশুদের জন্য কথা বলতে হবে যাদের এই সুযোগ ছিল না। অনন্যা পরের দিন সকালে আদালতে প্রবেশ করল, হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে সে নিশ্চিত ছিল সবাই শুনতে পাচ্ছে। সে একটি সাধারণ সাদা পোশাক পরেছিল যা কল্যাণী দেবী বেছে নিয়েছিলেন, চুল দুটি বেনিতে বাঁধা ছিল। সে তার 9 বছরের চেয়েও ছোট দেখাচ্ছিল আদালতের বিশালতায়। ছোট এবং ভঙ্গুর। যখন তাকে সাক্ষীর কাঠগড়ায় ডাকা হল, তখন তার পা সামান্য কাঁপছিল।
সে সিডি দিয়ে উঠে চেয়ারে বসল, যা তার জন্য খুব বড় মনে হচ্ছিল। বিচারক গাঙ্গুলি আলতো করে হাসলেন এবং জিজ্ঞাসা করলেন সে আরামদায়ক কিনা, তার জলের প্রয়োজন আছে কিনা। অনন্যা ধন্যবাদ জানাল, কিন্তু বলল যে সে ঠিক আছে, তার কণ্ঠস্বর প্রত্যাশার চেয়েও দৃঢ়। অনুরাধা রায় সহজ প্রশ্ন দিয়ে শুরু করলেন, অনন্যাকে, অরিন্দমের সাথে তার সম্পর্ক কি, ভ্যালেরি তাদের জীবনে কতদিন ধরে ছিল তা প্রতিষ্ঠা করলেন। অনন্যা স্পষ্টভাবে উত্তর দিল, প্রসিকিউটরের দিকে তাকিয়ে, ভ্যালেরি যেখানে বসেছিল সেদিকে তাকানো এড়িয়ে। সে এখনও সেই ঠান্ডা চোখের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল না। ধীরে ধীরে প্রশ্নগুলো আরও নির্দিষ্ট হয়ে উঠল। অনুরাধা রায় অনন্যাকে বর্ণনা করতে বললেন কখন সে ভ্যালেরিকে সন্দেহ করতে শুরু করেছিল, সে কি লক্ষ্য করেছিল, তার কেমন লেগেছিল। অনন্যা ঘটনাক্রমে শোনা টেলিফোন কথোপকথন, ভ্যালেরি কিভাবে নথিগুলোর ছবি তুলেছিল, জীবন বীমার প্রতি আবেশ সম্পর্কে কথা বলল। তার কণ্ঠস্বর ছিল শান্ত, বাস্তবভিত্তিক, কেবল যা সে ভোগ করেছে তা বর্ণনা করছিল। যখন অনুরাধা রায় দুর্ঘটনাগুলো সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন অনন্যার কণ্ঠস্বর প্রথমবারের মতো কেঁপে উঠল। সাইকেলের ব্রেক কাজ না করার মুহূর্তটি বর্ণনা করা, থামতে না পারার আতঙ্ক, পতনের যন্ত্রণা। কল্যাণী দেবীকে সিডির মেঝেতে খুঁজে পাওয়ার কথা বলা, অদ্ভুত কোণে হাত, ঠাকুমার ব্যথার আর্তনাদ। এগুলো ছিল স্মৃতি যা এখনও তাকে দুঃস্বপ্নে তাড়া করত। অনুরাধা রায় কোমল কিন্তু অবিচল ছিলেন। তিনি ভ্যালেরি যে হুমকি দিয়েছিল, মানসিক প্রতিষ্ঠানের ইঙ্গিত, অনন্যার কেমন লেগেছিল সে সম্পর্কে জিজ্ঞাসা করলেন। মেয়েটি স্বীকার করল যে সে খুব ভয় পেয়েছিল, সে একা এবং ক্ষমতাহীন বোধ করেছিল। কিন্তু সে বাবাকে রক্ষা করার সংকল্পের কথাও বলল, যখন অসম্ভব মনে হচ্ছিল তখনও হাল না ছাড়ার কথা। প্রসিকিউটর তখন আবার রেকর্ডিংটি চালালেন, অনন্যাকে নিশ্চিত করতে বললেন যে সেই টেডি বিয়ারটি রেখেছিল, যে কণ্ঠস্বরটি ভ্যালেরির। অনন্যা সবকিছু নিশ্চিত করল, ব্যাখ্যা করল কিভাবে কাকা বিক্রম ডিভাইসটি তৈরি করেছিলেন, কিভাবে সে অপরাধমূলক কথোপকথনগুলো ধরার জন্য কাজ করেছিল। যখন অনুরাধা রায় শেষ করলেন, তখন তিনি অনন্যার দিকে উৎসাহব্যঞ্জক হাসি হাসলেন। কঠিন অংশটি আসতে চলেছিল। এখন প্রতিরক্ষার জেরা করার সময়। পরমিতা ঘোষ গম্ভীর কিন্তু প্রতিকূল নয় এমন অভিব্যক্তি নিয়ে উঠে দাঁড়ালেন। তিনি জানতেন যে ৯ বছরের একটি শিশুকে খুব আক্রমণাত্মকভাবে আক্রমণ করলে জুরিদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাকে অনন্যার সাক্ষ্য খণ্ডন করার জন্য সূক্ষ্ম হতে হবে। তিনি অনন্যার বয়স, তার কল্পনা, সে গল্প তৈরি করতে পছন্দ করে কিনা সে সম্পর্কে প্রশ্ন দিয়ে শুরু করলেন। অনন্যা সততার সাথে উত্তর দিল যে হ্যাঁ, সে পড়তে পছন্দ করে এবং মাঝে মাঝে নিজের জন্য গল্প তৈরি করে। আইনজীবী এটি ধরে নিলেন, আলতো করে পরামর্শ দিলেন যে হয়তো অনন্যা ভ্যালেরি সম্পর্কে একটি গল্প তৈরি করেছে কারণ তার একটি নতুন মা গ্রহণ করতে অসুবিধা হচ্ছিল। অনন্যা দৃঢ়ভাবে মাথা নাড়ল। এটা কল্পনা ছিল না, সে ব্যাখ্যা করল। এগুলো ছিল বাস্তব জিনিস যা সে দেখেছে এবং শুনেছে। পরমিতা ঘোষ তখন জিজ্ঞাসা করলেন, অনন্যা নিরীহ কথোপকথন ভুল ব্যাখ্যা করতে পারে কিনা, হয়তো বাবাকে হারানোর ভয় তার উপলব্ধিগুলোকে রঙিন করে তুলেছে। মেয়েটি দৃঢ় রইল, জোর দিয়ে বলল যে সে জানে সে কি শুনেছে। আইনজীবী কৌশল পরিবর্তন করলেন। তিনি কাকা বিক্রম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, কিভাবে তিনি রেকর্ডার ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে হয়তো বিক্রম অনন্যাকে প্রভাবিত করেছেন, তার মাথায় ধারণা বপন করেছেন। অনন্যা শান্তভাবে ব্যাখ্যা করল যে সেই প্রথম সন্দেহ করেছিল, বিক্রম কেবল তাকে প্রমাণ পেতে সাহায্য করেছিলেন। পরমিতা ঘোষ তখন দুর্ঘটনাগুলোর দিকে গেলেন। তিনি পরামর্শ দিলেন যে সাইকেলটির স্বাভাবিক ক্ষয় হতে পারে, যে কার্পেটটি ঘটনাক্রমে যে কোনো ব্যক্তি দ্বারা এলোমেলো হতে পারে। ভ্যালেরি জড়িত ছিল তার কোনো প্রমাণ ছিল না, কেবল একজন ভীত শিশুর অনুমান। অনন্যা স্বীকার করল যে সে ভ্যালেরিকে ব্রেক কাটতে বা কার্পেট এলোমেলো করতে দেখেনি, কিন্তু যুক্তি দিল যে সময়গুলো কাকতালীয় হওয়ার জন্য খুব সন্দেহজনক ছিল। জেরা প্রায় ২ ঘণ্টা চলল। পরমিতা ঘোষ নিরলস কিন্তু পেশাদার ছিলেন, একটি শিশুকে ভয় দেখানো হচ্ছে এমন না দেখিয়ে সন্দেহ তৈরি করার চেষ্টা করছিলেন। অনন্যা তার উত্তরে সামঞ্জস্যপূর্ণ রইল, নিজেকে বিভ্রান্ত বা পরস্পর বিরোধী হতে দিল না। যখন সে অবশেষে ছাড়া পেল, তখন সে ক্লান্ত ছিল কিন্তু জানত যে সে ভালো করেছে। অরিন্দম তাকে জড়িয়ে ধরলেন যখন সে জায়গায় ফিরে এল, ফিসফিস করে বললেন যে তিনি গর্বিত। কল্যাণী দেবী চোখে জল নিয়ে তার হাত চাপলেন। অনন্যা তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর একটি সাহস এবং মর্যাদার সাথে মোকাবেলা করেছিল। কিন্তু বিচার শেষ হতে এখনও অনেক দেরি ছিল। প্রতিরক্ষার এখনও তাদের নিজস্ব সাক্ষী ডাকার ছিল। তারা এমন লোকদের নিয়ে এল যারা ভ্যালেরিকে তার জীবনের বিভিন্ন পর্যায়ে চিনেছিল,
সবাই তাকে একজন কোমল এবং প্রেমময় মহিলা হিসেবে বর্ণনা করছিল। একজন দীর্ঘদিনের বন্ধু সাক্ষ্য দিল যে ভ্যালেরি প্রতিটি স্বামীর মৃত্যুতে বিধ্বস্ত হয়েছিল, যে সে জেনুইনলি কষ্ট পেয়েছিল। প্রতিরক্ষার বিশেষজ্ঞরা ফরেনসিক বিশ্লেষণকে চ্যালেঞ্জ করলেন, পরামর্শ দিলেন যে প্রমাণগুলো পরিস্থিতিগত ছিল। তারা যুক্তি দিল যে অনুভূত প্যাটার্নগুলো পক্ষপাত দুষ্ট পশ্চাৎপদ বিশ্লেষণের ফল হতে পারে। যে ভ্যালেরি কোনো মারাত্মক পরিস্থিতি সৃষ্টি করেছিল তার কোনো চূড়ান্ত প্রমাণ ছিল না। এটা প্রযুক্তিগতভাবে সম্ভব ছিল যে সবগুলোই সত্যিই দুর্ঘটনা ছিল। প্রতিরক্ষার কৌশল পরের সপ্তাহগুলোতে স্পষ্ট হয়ে গেল। তারা মৌলিক ঘটনাগুলো অস্বীকার করতে পারত না, কিন্তু তারা ব্যাখ্যার উপর যুক্তিসঙ্গত সন্দেহ তৈরি করতে পারত। তারা পরামর্শ দিতে পারত যে ভ্যালেরি একজন দুর্ভাগা মহিলা যে একাধিক ট্র্যাজেডি ভোগ করেছে, একজন হিসাবী শিকারী নয়। যদি তারা এমনকি এক বা দুজন জুরিকে রাজি করাতে পারে, তবে তারা দোষী সাব্যস্ত হওয়া এড়াতে বা অন্তত অভিযোগগুলো কমাতে পারত। ভ্যালেরি অবশেষে ষষ্ঠ সপ্তাহে তার নিজের প্রতিরক্ষায় সাক্ষ্য দিল। এটি একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল, কিন্তু পরমিতা ঘোষ স্পষ্টভাবে অনুভব করেছিলেন যে তাকে মানবিক করতে হবে, জুরিদের তাকে একজন ব্যক্তি হিসেবে দেখতে হবে এবং দানব হিসেবে নয়। ভ্যালেরি বিনয়ী পোশাক পরে, কোনো গয়না ছাড়া, চুলগুলো মুখের চারপাশে এমনভাবে খোলা রেখে সাক্ষীর কাঠগড়ায় উঠল যা তাকে দুর্বল দেখাচ্ছিল। তার অভিনয় ছিল অসাধারণ। সে প্রতিটি হারানো স্বামীর কথা বলতে গিয়ে কাঁদছিল, তাদের সত্যিকারের ভালোবাসা হিসেবে বর্ণনা করছিল যা তার কাছ থেকে মর্মান্তিকভাবে কেড়ে নেওয়া হয়েছিল। সে কোনো মারাত্মক পরিস্থিতি পরিকল্পনা করার কথা স্পষ্টভাবে অস্বীকার করল। রেকর্ড করা কথোপকথনগুলো, সে কান্নার মধ্যে দাবি করল, ছিল মোরবেড কল্পনা যা সে রতনের সাথে আলোচনা করত আরেকটি প্রিজনকে হারানোর ধ্রুবক ভাই প্রক্রিয়া করার একটি উপায় হিসেবে। এটা ছিল বিকৃত মৌখিক থেরাপি, অপরাধমূলক পরিকল্পনা নয়। অনন্যার ব্যাপারে ভ্যালেরি স্বীকার করল যে হয়তো সে নিখুঁত সৎমা ছিল না। একটি প্রতিষ্ঠিত পরিবারে প্রবেশ করা কঠিন, বিশেষ করে যেখানে জৈবিক মায়ের স্মৃতি এত শক্তিশালী। সে ভুল করেছে, হয়তো মাঝে মাঝে দূর বা ঠান্ডা মনে হয়েছে, কিন্তু সে কখনো মেয়েটিকে হুমকি দেয়নি, কখনো দুর্ঘটনা ঘটায়নি। তাকে একজন ট্রাইমেচাইজড শিশু দ্বারা অভিযুক্ত করা হচ্ছিল যে তাকে একজন অনুপযুক্ত প্রতিস্থাপন হিসেবে দেখত। এটা কিছু জুরি সদস্যের মধ্যে দৃশ্যমান দ্বিধা তৈরি করার জন্য যথেষ্ট বিশ্বাসযোগ্য ছিল। অনন্যা দেখল যে মুখগুলো আগে সম্পূর্ণ নিশ্চিততা দেখিয়েছিল সেগুলো এখন কম নিশ্চিত মনে হচ্ছে। ভ্যালেরি ঠিক তাই করছিল যা সে বছরের পর বছর ধরে করেছে, উপলব্ধিগুলো ম্যানিপুলেট করছে, তার উদ্দেশ্য পূরণ করে এমন একটি আখ্যান তৈরি করছে। যখন অনুরাধা রায় তাকে জেরা করার সুযোগ পেলেন, তখন তিনি ভদ্রতায় সময় নষ্ট করেননি। তিনি ভ্যালেরির প্রতিটি দাবিকে পদ্ধতিগতভাবে আক্রমণ করলেন। সে একাধিক পরিচয় কিভাবে ব্যাখ্যা করবে? ভ্যালেরি দাবি করল যে সে বেদনাদায়ক স্মৃতি থেকে বাঁচার জন্য, নতুন করে শুরু করার জন্য বেশ কয়েকবার নাম পরিবর্তন করেছে। দুর্ঘটনার আগে বীমা সবসময় কেন বাড়ত? কাকতালীয়, সে জোর দিয়ে বলল, বিচক্ষণ আর্থিক পরামর্শ। অনুরাধা রায় ব্যাংক স্থানান্তরের প্রমাণ উপস্থাপন করলেন, দেখালেন কিভাবে ভ্যালেরি প্রতিটি মারাত্মক পরিস্থিতির পর পদ্ধতিগতভাবে অ্যাকাউন্টগুলো খালি করে দিত। ভ্যালেরি ব্যাখ্যা করল যে সে কেবল মৃত স্বামীদের আর্থিক ব্যবস্থা সংগঠিত করছিল, তার আইনি দায়িত্ব হিসেবে সম্পত্তির যত্ন নিচ্ছিল। প্রতিটি অভিযোগের জন্য তার একটি প্রস্তুত ব্যাখ্যা ছিল। কিন্তু তারপর অনুরাধা রায় আবার রেকর্ডিংটি চালালেন, সেই অংশগুলোতে ফোকাস করে যেখানে ভ্যালেরি বিশেষভাবে আগের শিকারদের উল্লেখ করেছিল, যেখানে সে এমন বিশেষ বিবরণে পদ্ধতিগুলো বর্ণনা করেছিল যা যেকোনো থেরাপিউটিক কল্পনার বাইরে ছিল। ভ্যালেরি যান্ত্রিক নাশকতার সুনির্দিষ্ট প্রযুক্তিগত বিবরণ কিভাবে জানত তা কিভাবে ব্যাখ্যা করবে? সে কিভাবে নির্দিষ্ট তারিখ এবং স্থান উল্লেখ করার ব্যাখ্যা দেবে যা ঠিক বাস্তব দুর্ঘটনার সাথে মিলে যায়? ভ্যালের প্রথমবারের মতো দ্বিধা করল। তার শোকাহত বিধবার মুখোশটি মুহূর্তের জন্য পিছলে গেল, নিচে আরও কঠোর কিছু প্রকাশ করল। সে বিটবিট করে বলল যে হয়তো সে খবরের কাগজে মামলাগুলো সম্পর্কে পড়েছে, যে বিবরণগুলো তার অবচেতন মনে থেকে যেতে পারে। এটা ছিল এক দুর্বল ব্যাখ্যা এবং কক্ষের সবাই তা জানত। অনুরাধা রায় আরও চাপ দিলেন। তিনি শিশুদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ওডিশার 11 বছর বয়সী মেয়ে এবং আসামের 10 বছর বয়সী ছেলে সম্পর্কে। ভ্যালেরি দাবি করল যে প্রসিকিউটর কী বিষয়ে কথা বলছে তা সে জানে না। অনুরাধা রায় তখন ভ্যালেরিকে পরিবারের সাথে যুক্ত করার প্রমাণ উপস্থাপন করলেন, দেখালেন যে সে উপস্থিত ছিল যখন উভয় শিশুরই মারাত্মক দুর্ঘটনা হয়েছিল। দুটি শিশুই অনন্যার মতো একই রকম সন্দেহ দেখিয়েছিল। তারা প্রাপ্তবয়স্কদের প্রশ্ন করেছিল, সাত মায়ের অদ্ভুত আচরণ সম্পর্কে সতর্ক করার চেষ্টা করেছিল। এবং তারপর তাদের দুর্ঘটনা হয়েছিল।
কাকতালীয়, ভ্যালেরি কাঁপানো কণ্ঠে জোর দিয়ে বলল। ভয়ঙ্কর ট্র্যাজেডি, কিন্তু তার দায়িত্ব নয়। অনুরাধা রায় সরাসরি ভ্যালেরির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, একটি প্যাটার্ন হওয়ার আগে কতগুলো কাকতালীয় ঘটনা প্রযোজন? কক্ষটি সম্পূর্ণ নীরব হয়ে গেল। ভ্যালেরি উত্তর দিল না, কেবল তার হাতের দিকে তাকিয়ে রইল। জেরা আরও 2 ঘণ্টা চলল। প্রতিবার ভ্যালেরি যখন পথ পরিবর্তন করার বা নতুন ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করত, তখন অনুরাধা রায় তাকে তথ্যের সাথে মুখোমুখি করতেন। টেলিফোন রেকর্ড যা তার এবং রতনের মধ্যে গুরুত্বপূর্ণ তারিখে কল দেখায়। ভ্রমণ রেকর্ড যা তাকে দুর্ঘটনা ঘটার সময় নির্দিষ্ট স্থানে স্থাপন করে। ব্যাংক স্থানান্তর যা প্রতিটি মারাত্মক পরিস্থিতির পর সবসময় একই রকম প্যাটার্ন অনুসরণ করে। যখন ভ্যালেরি অবশেষে সাক্ষীর কাঠগড়া থেকে ছাড়া পেল, তখন সে ক্লান্ত এবং বিচলিত দেখাচ্ছিল। ভঙ্গুর বিধবার অভিনয় প্রমাণের ভারে ভেঙে পড়েছিল। জুরিরা মুখোশের ফাটলগুলো দেখেছিল। চূড়ান্ত যুক্তিগুলো 7ম সপ্তাহে ঘটল। পরমিতা ঘোষ তার ক্লায়েন্টকে বাঁচানোর জন্য একটি শেষ সাহসী প্রচেষ্টা করলেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে অনেক প্রমাণই পরিস্থিতিগত, যে অনুভূত প্যাটার্নগুলো পক্ষপাত দুষ্ট পশ্চাৎপদ বিশ্লেষণের ফল হতে পারে। তিনি জুরিদের বিবেচনা করতে বললেন যে ভ্যালেরি যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ, এবং যুক্তিসঙ্গত সন্দেহ বিদ্যমান ছিল। তিনি ভ্যালেরিকে এমন একজন মহিলা হিসেবে চিত্রিত করেছেন যে প্রেমে অসুখী ছিল, নিষ্ঠুর ভাগ্যের কাছে একাধিক সঙ্গী হারিয়েছে। তিনি পরামর্শ দিয়েছিলেন যে সমাজ একজন মহিলাকে বৈধ উত্তরাধিকারের মাধ্যমে আর্থিকভাবে সফল হতে গ্রহণ করতে অসুবিধা বোধ করে, যে লিঙ্গ বৈষম্য জড়িত ছিল। এটি একটি যুক্তি ছিল, কিন্তু আবেগের সাথে উপস্থাপন করা হয়েছিল। অনুরাধা রায় একটি বিধ্বংসী যুক্তি দিয়ে উত্তর দিলেন। তাকে তত্ত্ব বা অনুমানের উপর নির্ভর করতে হয়নি। তার কাছে প্রমাণ ছিল, বিস্তারিত রেকর্ডিং, রতনের সাক্ষ্য, একাধিক এখতিয়ার জুড়ে অকাট্য প্যাটার্ন, আর্থিক নথি। আরও গুরুত্বপূর্ণ, তার কাছে 8 জন পুরুষ যারা নির্মূল হয়েছিল, 2টি শিশু যারা কখনো বড় হওয়ার সুযোগ পায়নি, এবং একজন সাহসী 9 বছরের মেয়ে যে তার বাবাকে রক্ষা করার জন্য সবকিছু ঝুঁকি নিয়েছিল। তাদের জন্য ন্যায়বিচার করার ছিল। তিনি জুরিদের মনে করিয়ে দিলেন যে তারা কেবল অরিন্দম চৌধুরীর বিরুদ্ধে অপরাধের বিচার করছে না। তারা আগের সমস্ত শিকারদের কণ্ঠস্বর দিচ্ছিল যারা নিজেদের জন্য কথা বলতে পারেনি। তারা একটি বার্তা পাঠাচ্ছিল যে পদ্ধতিগত ম্যানিপুলেশন এবং পূর্বপরিকল্পিত নির্মূল সহ্য করা হবে না, অপরাধী যতই কমনীয় বা বিশ্বাসযোগ্য হোক না কেন। জুরিরা 3 দিন ধরে আলোচনা করল। জড়িত সকলের জন্য এগুলো ছিল যন্ত্রণাদায়ক দিন। অনন্যা কিছুতেই মনোযোগ দিতে পারছিল না, কেবল অপেক্ষা করছিল। অরিন্দম একটি ভুতুড়ে আত্মার মতো বাড়ির মধ্যে হাঁটছিলেন, কাজ বা বিশ্রাম করতে পারছিলেন না। কল্যাণী দেবী চুপচাপ প্রার্থনা করছিলেন, তার জপমালার পুঁতিগুলো অভিজ্ঞ আঙুলের মধ্যে সবসময় চলছিল। যখন জুরিরা অবশেষে একটি রায় নিয়ে ফিরে এল, তখন আদালতের কক্ষটি একেবারে লোকে লোকারণ্য ছিল। সারা দেশ থেকে সাংবাদিকরা উপস্থিত ছিল, ক্যামেরাগুলো ঐতিহাসিক মুহূর্তটি ক্যাপচার করার জন্য স্থাপন করা হয়েছিল। অনন্যা বাবা এবং ঠাকুমার মধ্যে ছিল, টেডি বিয়ারটি শক্ত করে ধরেছিল। জুরির সভাপতি উঠে দাঁড়ালেন, একজন মধ্যবয়সী ব্যক্তি যার অভিব্যক্তি গম্ভীর। তিনি রায়গুলো পড়তে শুরু করলেন, একবারে একটি অভিযোগ। প্রথম মামলায় যোগ্যতাপূর্ণ হত্যার জন্য দোষী, দ্বিতীয়টিতে দোষী, তৃতীয়টিতে দোষী। তালিকাটি চলতে থাকল, রায়ের পর রায়, প্রতিটি দোষী। যখন তারা নির্মূল হওয়া শিশুদের সম্পর্কিত অভিযোগে পৌঁছল, তখন অনন্যা অনুভব করল তার মুখ দিয়ে গ্রেমেস বইছে। দোষী, দোষী। অবশেষে সেইসব শিশুদের জন্য ন্যায়বিচার যারা সময়মতো কাউকে রক্ষা করতে পারেনি। ভ্যালেরি রায়গুলো পড়ার সময় স্থির রইল। তার মুখ ছিল পাথরের মুখোশ, কোনো দৃশ্যমান আবেগ ছিল না। কেবল যখন জুরির সভাপতি শেষ করলেন, তাকে সমস্ত অভিযোগে দোষী ঘোষণা করলেন, তখন সে অবশেষে মাথা নিচু করল, হাত দিয়ে মুখ ঢাকল। বিচারক গাঙ্গুলি 2 সপ্তাহ পর সাজার দিন ধার্য করলেন। আদালত নিয়ন্ত্রিত বিশৃঙ্খলার মধ্যে ভেঙে গেল। সাংবাদিকরা রায়গুলো রিপোর্ট করতে দৌড়ে গেল, শিকারদের পরিবারের সদস্যরা স্বস্তি এবং দুঃখে কাঁদছিল, আইনজীবীরা তাদের নথিগুলো গুছিয়ে নিচ্ছিল। অনন্যার মনে হল যেন তার কাঁধ থেকে একটি বিশাল বোঝা নেমে গেছে। এটা ঠিক আনন্দ ছিল না, কারণ অনেক লোক এখনও হারিয়ে গেছে, অনেক পরিবার এখনও ধ্বংস হয়েছে। কিন্তু এটা ছিল স্বস্তি। এটা ছিল বৈধতা যে সে সঠিক কাজটি করেছে, যে তার কণ্ঠস্বর শোনা গেছে। সাজার আগের 2 সপ্তাহে মিডিয়া বিশ্লেষণ এবং মন্তব্যে উন্মত্ত ছিল।
আইনি বিশেষজ্ঞরা মামলাটি নিয়ে আলোচনা করছিলেন, মনোবিজ্ঞানীরা ভ্যালেরির মন বোঝার চেষ্টা করছিলেন, সমাজবিজ্ঞানীরা শিকারী আচরণের প্যাটার্ন নিয়ে কথা বলছিলেন। মামলাটি একটি সাংস্কৃতিক ঘটনা হয়ে উঠেছিল, ন্যায়বিচার, ম্যানিপুলেশন এবং দুর্বলদের সুরক্ষা নিয়ে বিতর্ক তৈরি করেছিল। অনন্যাকে প্রযোজকরা ডকুমেন্টারি তৈরি করার জন্য, লেখকরা তার গল্প বলার জন্য, এমনকি হলিউডের পরিচালকরা মামলাটি সিনেমার জন্য অভিযোজিত করতে আগ্রহী হয়ে যোগাযোগ করেছিল। অরিন্দম তার নামে সবকিছু প্রত্যাখ্যান করলেন। অনন্যা একটি শিশু, তার নিরাময়ের জন্য গোপনীয়তা প্রয়োজন, ধ্রুবক স্পটলাইট নয়। কিন্তু একটি জিনিস ন্যায় করতে রাজি হল। সে একটি সম্মানিত নিউজ প্রোগ্রামের জন্য একটি সাক্ষাৎকার দিল, মর্বিড বিবরণ সম্পর্কে কথা বলার জন্য নয়, বরং একই রকম পরিস্থিতিতে থাকতে পারে এমন অন্যান্য শিশুদের উৎসাহিত করার জন্য। সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে সে বলল যে যদি কিছু ঠিক মনে না হয়, যদি তারা ভয় পায়, তবে তাদের প্রবৃত্তির উপর বিশ্বাস করা উচিত এবং বিশ্বস্ত প্রাপ্তবয়স্কদের সন্ধান করা উচিত। যে তাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, যে তারা একটি পার্থক্য তৈরি করতে পারে। বার্তাটি অনুরণিত হল। শিশু সুরক্ষা কেন্দ্রগুলো পরের সপ্তাহগুলোতে অভিযোগে বৃদ্ধি রিপোর্ট করল। যে শিশুরা অপব্যবহার বা বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে চুপ ছিল তারা কথা বলার সাহস খুঁজে পেল। অনন্যা অসাবধানতাবশত শিশু ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছিল। সাজার দিন এল। আদালত আবার লোকারণ্য ছিল। ভ্যালেরিকে শিকল বাঁধা অবস্থায় আনা হল, একই কারাগারের ইউনিফর্ম পরে। সে কয়েক সপ্তাহে কয়েক বছর বয়সী হয়ে গেছে বলে মনে হচ্ছিল, মুখ ফ্যাকাশে এবং চোখ শূন্য। বিচারক গাঙ্গুলি সাজা ঘোষণা করার সময় গম্ভীর ছিলেন। তিনি অপরাধের গুরুতরতা, প্রদর্শিত পূর্বপরিকল্পনা, ধ্বংসপ্রাপ্ত জীবন সম্পর্কে কথা বললেন। তিনি বিশেষভাবে শিশুদের উল্লেখ করলেন, যারা নির্মূল হয়েছিল এবং অনন্যা যে কেবল অসাধারণ সাহসের জন্য বেঁচে গিয়েছিল। সাজা ছিল ৬৫ বছরের কারাবাস, প্রথম ৩০ বছরের জন্য প্যারোলের সম্ভাবনা ছাড়া। ভ্যালেরির বয়স ছিল ৩৭ বছর। এমনকি নিখুঁত আচরণের সাথেও সে প্রায় ৭০ বছর বয়সী একজন মহিলা হবে যখন সে স্বাধীনতা বিবেচনা করতে পারবে। আরও সম্ভবত সে তার বাকি জীবন কারাগারে কাটাবে। রতন মণ্ডল, যে সহযোগিতা করেছিল, সে ২৫ বছর পর প্যারোলের সম্ভাবনা সহ ৫০ বছর পেল। এটি একটি ভারী সাজা ছিল কিন্তু কর্তৃপক্ষের সাথে তার সহযোগিতাকে প্রতিফলিত করেছিল। যখন ভ্যালেরিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে শেষবারের মতো পিছনে তাকাল। তার চোখ অনন্যার চোখের সাথে মিলিত হল। সেখানে আর কোনো চ্যালেঞ্জ ছিল না, কেবল তিক্ত স্বীকৃতি। ৯ বছরের একটি মেয়ে তার সর্বনাশ ছিল। তার সমস্ত বুদ্ধিমত্তা, তার সমস্ত যত্নশীল ম্যানিপুলেশন, একটি শিশু দ্বারা পরাজিত হয়েছিল যে চুপ থাকতে অস্বীকার করেছিল। বিচারের পরের জীবন ছিল একটি ধীর পুনর্গঠনের প্রক্রিয়া। আলিপুরের বিশাল বাড়ি, যা এত ভয় এবং উত্তেজনার মঞ্চ ছিল, তাকে আবার বাড়িতে পরিণত করতে হয়েছিল। অরিন্দম ভ্যালেরি যে স্থানগুলো স্পর্শ করেছিল সেগুলো সম্পূর্ণরূপে সংস্কার করার জন্য ডিজাইনার নিয়োগ করলেন, তার উপস্থিতির শেষ চিহ্নগুলো মুছে ফেললেন। প্রতিটি নতুন করে সাজানো ঘর ছিল একটি ছোট বিজয়ের মতো, স্থানটি পরিবারের জন্য ফিরিয়ে আনা। অনন্যা ধীরে ধীরে একটি শিশুর স্বাভাবিক রুটিনে ফিরে এল। নতুন স্কুলটি ছিল একটি স্বাগত জানানোর পরিবেশ যেখানে সে অবশেষে কেবল একজন ছাত্রী হতে পারত, একটি চাঞ্চল্যকর অপরাধ মামলার বেঁচে থাকা ব্যক্তি নয়। সে এমন বন্ধু তৈরি করল যারা তাকে প্রথমে অনন্যা হিসেবে চিনত, কালো বিধবার মামলার মেয়ে হিসেবে নয়। এগুলো ছিল ভাগ করা আগ্রহের উপর ভিত্তি করে বন্ধুত্ব, মোরবেট কৌতূহলের উপর নয়। থেরাপি সপ্তাহে ২ বার চলতে থাকল। মনোবিজ্ঞানী অনন্যাকে কেবল যে ভয় সে ভোগ করেছে তা প্রক্রিয়া করতে সাহায্য করেননি, বরং বিচারের পর যে জটিল অপরাধবোধ দেখা দিয়েছিল তাও। অনন্যা নিজেকে সেইসব শিশুদের কথা ভাবতে দেখত যারা বেঁচে ছিল না, ভাবত সে কি ভিন্ন কিছু করতে পারত, আরও দ্রুত। থেরাপিস্ট তাকে আলতো করে আশ্বস্ত করতেন যে সে একটি শিশু, সে যা করা উচিত ছিল তার চেয়ে বেশি করেছে, সে ভ্যালেরির কাজের জন্য দায়ী নয়। কল্যাণী দেবী ভাঙা হাত থেকে পুরোপুরি সেরে উঠলেন, যদিও তিনি বলতেন যে ঠান্ডা আবহাওয়া এখনও মাঝে মাঝে তাকে ব্যথা দেয়। তিনি অনন্যার আরও কাছাকাছি হয়ে উঠেছিলেন, দুজনই পারস্পরিক বেঁচে থাকার মাধ্যমে তৈরি একটি বন্ধন ভাগ করে নিয়েছিল। তারা একসাথে বাগানে বিকেল কাটাত, ঠাকুমা নাতনিকে গাছপালা এবং ফুল সম্পর্কে শেখাতেন, সাধারণভাবে জীবন এবং বিশেষ করে কিছুই নিয়ে কথা বলতেন। অরিন্দম একজন বাবা এবং ব্যবসায়ী হিসেবে রূপান্তরিত হলেন। তিনি চৌধুরী টেকে আরও দায়িত্ব অর্পণ করলেন, দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন দক্ষ সিইও নিয়োগ করলেন যখন তিনি কৌশলগত দিকনির্দেশনা মনোনিবেশ করলেন। এটি তাকে বাড়িতে আরও সময়, অনন্যার জীবনে আরও উপস্থিতি দিত।
তারা রীতিনীতি স্থাপন করল, প্রতিদিন একসাথে সকালের নাস্তা, ব্যতিক্রম ছাড়া পারিবারিক নৈশভোজ, যৌথ ক্রিয়াকলাপে উৎসর্গীকৃত সপ্তাহান্ত। তিনি এমন একটি প্রকল্পেও নিজেকে উৎসর্গ করলেন যা তারা যে ট্রমা ভোগ করেছে তার উত্তরাধিকার হয়ে উঠবে। তার সম্পদের একটি অংশ ব্যবহার করে অরিন্দম শিশু সুরক্ষা এবং অপব্যবহার বা বিপদে থাকা শিশুদের সমর্থনে নিবেদিত একটি ফাউন্ডেশন স্থাপন করলেন। অনন্যা ফাউন্ডেশন, যেমনটি তার অনুমতি নিয়ে নামকরণ করা হয়েছিল, আইনি সম্পদ, মনস্তাত্ত্বিক সমর্থন এবং সেইসব শিশুদের জন্য ওকালতি করত যাদের কণ্ঠস্বর শোনা যেত না। অনন্যা তার বয়সের জন্য উপযুক্ত উপায়ে ফাউন্ডেশনের সাথে জড়িত হল। সে সচেতনতামূলক প্রচারাভিযানে অংশ নিত, শিশুদের কিছু ভুল হলে কথা বলার জন্য উৎসাহিত করে বার্তা রেকর্ড করত। তার গল্প যত্ন সহকারে এবং উপযুক্তভাবে বলা অন্যান্য শিশুদের ক্ষমতায়নের জন্য একটি হাতিয়ার হয়ে উঠল। সাজার 6 মাস পর অনন্যা একটি অপ্রত্যাশিত আমন্ত্রণ পেল। একটি সম্মানিত প্রযোজনা সংস্থা মামলাটি নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করতে চেয়েছিল, চাঞ্চল্যকর দিকগুলোর উপর নয়, বরং এটি যে পদ্ধতিগত সমস্যাগুলো প্রকাশ করেছিল তার উপর দৃষ্টি নিবদ্ধ করে। ভ্যালেরির মতো শিকারীরা কিভাবে কাজ করত, কেন তাদের শনাক্ত করা কঠিন ছিল, কিভাবে দুর্বলদের আরও ভালোভাবে রক্ষা করা যায়। তারা চেয়েছিল অনন্যা অংশ নিক, কিন্তু কেবল যদি সে স্বাচ্ছন্দ্য বোধ করে। অরিন্দম সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে তার উপর ছেড়ে দিলেন। অনন্যা এটি নিয়ে গভীরভাবে ভাবল। তার একটি অংশ সবকিছু অতীতে ছেড়ে দিতে চেয়েছিল, এগিয়ে যেতে এবং ভ্যালেরি সম্পর্কে আর কখনো কথা বলতে চায়নি। কিন্তু আরেকটি অংশ স্বীকার করল যে তার গল্প একটি সত্যিকারের পার্থক্য তৈরি করতে পারে। এটি জীবন বাঁচাতে পারে। সে কঠোর শর্তে রাজি হল। তার অভিজ্ঞতার কোনো নাটকীয় পুনর্নির্মাণ নয়, বিনোদনের জন্য তার ট্রমার কোনো শোষণ নয়। কেবল সে যা শিখেছে সে সম্পর্কে একটি সৎ সাক্ষাৎকার, সতর্কতামূলক লক্ষণ সম্পর্কে শিক্ষামূলক সম্পদ, এমন তথ্য যা অন্যান্য পরিবারকে সাহায্য করতে পারে। প্রযোজনা সংস্থা সমস্ত শর্তে রাজি হল। ডকুমেন্টারিটি 8 মাস পর যখন মুক্তি পেল, তখন তার সম্মানজনক এবং তথ্যপূর্ণ পদ্ধতির জন্য প্রশংসিত হল। অনন্যা কেবল সংক্ষেপে উপস্থিত হল, প্রবৃত্তির উপর বিশ্বাস রাখা এবং সাহায্য খোঁজার গুরুত্ব সম্পর্কে শান্তভাবে কথা বলল। ফোকাসটি ছিল বৃহত্তর পাঠের উপর, চাঞ্চল্যকর বিবরণের উপর নয়। এটি পুরস্কার জিতেছিল এবং সারা দেশে শিক্ষামূলক কর্মসূচিতে ব্যবহৃত হয়েছিল। এদিকে ভ্যালেরি সম্পর্কে মাঝে মাঝে খবর আসত। সে কলকাতার অভ্যন্তরে একটি সর্বোচ্চ নিরাপত্তা কারাগারে সাজা ভোগ করছিল। রিপোর্টগুলোতে বলা হয়েছিল যে সে বিচ্ছিন্ন থাকত, অন্যান্য বন্দীদের সাথে খুব বেশি যোগাযোগ করত না। কিছু ফরেনসিক মনোবিজ্ঞানী শিকারী আচরণের উপর অধ্যয়নের জন্য তার সাক্ষাৎকার নেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু সে সমস্ত অনুরোধ প্রত্যাখ্যান করেছিল। সে বিশ্লেষণের চেয়ে নীরবতা পছন্দ করত। রতন মণ্ডল একটি ভিন্ন কারাগারে দৃশ্যত ধর্ম খুঁজে পেয়েছিল। সে অরিন্দমের পরিবারের কাছে একটি ক্ষমা প্রার্থনার চিঠি লিখেছিল, ক্ষমা আশা না করে, কিন্তু যাই হোক এটি অফার করেছিল। অরিন্দম উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে দীর্ঘক্ষণ চিঠিটি বিবেচনা করেছিলেন। কিছু ক্ষত পুনর্মিলনের সহজ অঙ্গভঙ্গির জন্য খুব গভীর ছিল। ভ্যালেরির আগের কিছু শিকারের পরিবার অরিন্দমের সাথে যোগাযোগ করেছিল। তারা একটি অনানুষ্ঠানিক সহায়তা গোষ্ঠী গঠন করেছিল, অভিজ্ঞতা ভাগ করে নিয়েছিল এবং একে অপরকে ক্ষতিগুলো প্রক্রিয়া করতে সাহায্য করেছিল। অরিন্দম তারা যে স্মারক স্থাপন করেছিল তাতে উদারভাবে অবদান রেখেছিলেন, যারা নির্মূল হয়েছিল তাদের সম্মান জানিয়ে। বিচারের 1 বছর পর, শর্তের এক পরিষ্কার দিনে, পৌরসভা ভবনে একটি বিশেষ অনুষ্ঠান হল। অনন্যাকে একটি নাগরিক সাহসিকতার পদক দিয়ে সম্মানিত করা হল, ন্যায়বিচার এবং জননিরাপত্তায় তার অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি। সে একটি নীল পোশাক পরেছিল যা কল্যাণী দেবী বিশেষভাবে এই অনুষ্ঠানের জন্য তৈরি করেছিলেন, এবং মেয়র যখন তার গলায় পদকটি পরিয়ে দিচ্ছিলেন তখন তার হাত সামান্য কাঁপছিল। তার সংক্ষিপ্ত ধন্যবাদ ভাষণে অনন্যা বীরত্ব বা সাহসের কথা বলেনি। সে ভয়ের কথা বলেছে, ছোট এবং ক্ষমতাহীন বোধ করার কথা, কিন্তু যাই হোক কাজ করার সিদ্ধান্ত নেওয়ার কথা। সে প্রাপ্তবয়স্কদের শিশুদের কথা শোনার, তাদের উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে নেওয়ার গুরুত্বের কথা বলেছে। সে কাকা বিক্রম, কল্যাণী দেবী, অনুরাধা রায়, সেইসব প্রাপ্তবয়স্কদের কথা বলেছে যারা তাকে বিশ্বাস করেছিল যখন তাকে উড়িয়ে দেওয়া সহজ ছিল। দর্শক তাকে দাঁড়িয়ে অভিবাদন জানাল। উপস্থিতদের মধ্যে বিভিন্ন স্কুলের শিশুরা ছিল, তরুণরা যে একটি পার্থক্য তৈরি করতে পারে তা দেখার জন্য আনা হয়েছিল। অনন্যা তাদের চোখে আসা দেখল যে তার গল্প একটি নতুন প্রজন্মকে সাহসী হতে অনুপ্রাণিত করছে। সেই রাতে বাড়িতে পরিবারটি চুপচাপ উদযাপন করল।
এটি ট্র্যাজেডি বা সহিংসতার উদযাপন ছিল না, বরং বেঁচে থাকা এবং স্থিতিস্থাপকতার। কল্যাণী দেবী একটি বিশেষ নৈশভোজ তৈরি করেছিলেন, সবার প্রিয় খাবার। তারা ডাইনিং রুমের বড় টেবিলে একসাথে কথা বলছিল এবং হাসছিল, পুরানোগুলোর পরিবর্তে নতুন স্মৃতি তৈরি করছিল। বিক্রমও রাতের খাবারের জন্য এসেছিলেন, অনন্যার জন্য একটি উপহার নিয়ে, টেডি বিয়ার রেকর্ডারের একটি উন্নত সংস্করণ, এখন কেবল ইলেকট্রনিক ডিভাইস ছাড়া একটি খেলনা। এটি ছিল রূপান্তরের প্রতীক, কিভাবে বেঁচে থাকার একটি হাতিয়ার কেবল আরামের বস্তু হয়ে উঠতে পারে। অনন্যা তাকে জড়িয়ে ধরল, কাকা যা কিছু করেছেন তার জন্য ধন্যবাদ জানাল, প্রথম প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য যে সত্যিই তাকে বিশ্বাস করেছিল। পরে যখন সবাই ঘুমাতে গিয়েছিল তখন অনন্যা তার ঘরে জেগে রইল, চাঁদের আলো আলোকিত বাগানের দিকে জানালা দিয়ে তাকিয়ে। সে যে যাত্রা পার করেছে, যে ভীতু মেয়ে সে ছিল এবং যে ব্যক্তি সে হয়ে উঠছে সে সম্পর্কে ভাবছিল। ক্ষতগুলো থাকবে, মানসিক এবং মনস্তাত্ত্বিক উভয়ই, কিন্তু সেগুলো তাকে সংজ্ঞায়িত করবে না। সে একজন বেঁচে থাকা ব্যক্তি ছিল, হ্যাঁ, কিন্তু সে একজন কন্যা, নাতনি, ছাত্রী, বন্ধু ছিল। সে এমন একটি মেয়ে ছিল যে পড়তে পছন্দ করত, যে পিয়ানো বাজাতে শিখছিল, যার গণিতে প্রতিভা ছিল। সে ছিল বহুমাত্রিক, সম্পূর্ণ, ভ্যালেরির সাথে তার অভিজ্ঞতার চেয়েও বেশি কিছু। অনন্যা সেই রাতে অনেকদিন পর দুঃস্বপ্ন ছাড়া ঘুমিয়ে পড়ল। সে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখল, সম্ভাবনা নিয়ে, প্রতিশ্রুতিতে পূর্ণ একটি জীবন যা সামনে প্রসারিত। 2 বছর কেটে গেছে সেই বিচার থেকে যা সবকিছু বদলে দিয়েছিল। অনন্যার বয়স এখন 11 বছর, লম্বা, আরও পরিণত, কিন্তু এখনও সেই পর্যবেক্ষণশীল দৃষ্টি যা তার ব্যক্তিত্বকে চিহ্নিত করত। এটি ছিল বসন্তের এক শনিবার বিকেল, এবং আলিপুরের বিশাল বাড়িটি এমন জীবন এবং হাসিতে পূর্ণ ছিল যা বছরের পর বছর ধরে ছিল না। অনন্যা ফাউন্ডেশন তার 2য় বার্ষিকী উদযাপন করছিল বাগানে একটি অনুষ্ঠানের মাধ্যমে। সংস্থাটির দ্বারা সাহায্যপ্রাপ্ত কয়েক ডজন শিশু এবং পরিবার উপস্থিত ছিল, সাথে স্বেচ্ছাসেবক, দাতা এবং সমর্থকরা। রঙিন স্টলগুলো ক্রিয়াকলাপ অফার করছিল, লাইভ সঙ্গীত ছিল, এবং টেবিলগুলো খাবারে বোঝাই ছিল। অরিন্দম অতিথিদের মধ্যে ঘুরছিলেন, জেনিয়েনলি এমনভাবে খুশি যা ভ্যালেরির সাথে দেখা হওয়ার আগে থেকে ছিল না। চৌধুরী টেক নতুন প্রশাসনের অধীনে দ্রুতগতিতে বেড়েছিল, তাকে জনহিতকর এবং পরিবারের উপর ফোকাস করার জন্য মুক্ত করে দিয়েছিল। তিনি শিশু সুরক্ষা প্রযুক্তিতে একটি বিশেষ আগ্রহ তৈরি করেছিলেন, এমন অ্যাপ এবং সিস্টেমে বিনিয়োগ করেছিলেন যা শিশুদের নিরাপদ এবং বেনামে অপব্যবহার রিপোর্ট করতে দেয়। কল্যাণী দেবী, এখন 72 বছর বয়সী, একটি ছাউনির নিচে বসেছিলেন, তার গল্পে মুগ্ধ একদল শিশুর দ্বারা পরিবেষ্টিত। তার তরুণদের সাথে একটি বিশেষ সম্পর্ক ছিল, এমনকি সবচেয়ে লাজুকদেরও খুলতে পারতেন। ফাউন্ডেশনে তার ভূমিকা অনানুষ্ঠানিক কিন্তু অত্যাবশ্যক ছিল, এমন জ্ঞান এবং সান্ত্বনা প্রদান করত যা কেবল কয়েক দশকের জীবনই দিতে পারে। বিক্রম প্রযুক্তিতে আগ্রহী একদল কিশোর কিশোরীদের কাছে তার কিছু আবিষ্কার প্রদর্শন করছিলেন। তিনি ফাউন্ডেশনে একজন নিয়মিত ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন, ইলেকট্রনিক্স এবং প্রোগ্রামিংয়ের উপর কর্মশালা অফার করতেন। আসল টেডি বিয়ার রেকর্ডারটি এখন একটি স্থানীয় ইতিহাস জাদুঘরে ছিল, ন্যায়বিচার এবং নাগরিক সাহসিকতার উপর একটি প্রদর্শনীর অংশ। কিন্তু বিক্রম বেশ কয়েকটি অকার্যকরী প্রতিরূপ তৈরি করেছিলেন যা তিনি শিশুদেরকে একটি অনুস্মারক হিসেবে দিতেন যে তারা স্মার্ট, সৃজনশীল, নিজেদের রক্ষক হতে পারে। অনন্যা বাগানেস স্থাপন করা একটি অস্থায়ী মঞ্চে ছিল, কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছিল। গত 2 বছরে সে তার বয়সের জন্য একজন আশ্চর্যজনকভাবে কার্যকর বক্তা হয়ে উঠেছিল। সে বিশেষভাবে ভ্যালেরি সম্পর্কে খুব বেশি কথা বলত না, বরং বৃহত্তর বিষয়গুলো নিয়ে, প্রবৃত্তির উপর আস্থা, যোগাযোগের গুরুত্ব, প্রতিকূলতার মুখে স্থিতিস্থাপকতা। যখন তার কথা বলার পালা এল, তখন সে মঞ্চে উঠল এমন এক আত্মবিশ্বাসের সাথে যা অভিজ্ঞতা থেকে আসে, অহংকার থেকে নয়। সে বিচিত্র দর্শকদের দিকে তাকাল, বিভিন্ন ধরনের ট্রমা থেকে বেঁচে থাকা শিশুরা, বিপজ্জনক পরিস্থিতি থেকে সন্তানদের রক্ষা করা পিতামাতারা, দুর্বলদের রক্ষা করতে নিবেদিত পেশাদাররা। সে যাত্রা সম্পর্কে কথা বলল, শিকার হিসেবে নয় বরং এমন একজন ব্যক্তি হিসেবে যে ভয়ের মুখোমুখি হয়েছিল এবং কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। সে সেইসব প্রাপ্তবয়স্কদের গুরুত্বের কথা বলল যারা শোনে, যারা বিশ্বাস করে, যারা শিশুরা সাহায্য চাইলে কাজ করে। সে তার পাশে থাকা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল, পরিবার, কাকা, প্রসিকিউটর, থেরাপিস্ট, আরও অনেকে। কিন্তু প্রধানত অনন্যা সরাসরি দর্শকদের শিশুদের উদ্দেশ্যে কথা বলল। সে বলল যে তাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, তাদের ভাই বৈধ, তাদের নিরাপদ বোধ করার অধিকার আছে। সে তাদের উৎসাহিত করল যখন কিছু ভুল হয় তখন বিশ্বস্ত প্রাপ্তবয়স্কদের সন্ধান করতে, এমন গোপনীয়তা না রাখতে যা তাদের কষ্ট দেয়,
এমনকি যখন প্রথমে শোনা না হয় তখনও অবিচল থাকতে। সে শেষ করার পর দর্শকরা উৎসাহের সাথে করতালি দিল। অনন্যা অনেক মুখেল গ্রামেজ দেখল, কিন্তু সেগুলো ছিল আশার গ্রামেজ, হতাশার নয়। সে দেখল শিশুরা তার দিকে হাত নাড়ছে, কেউ কেউ টেডি বিয়ার ধরে আছে যা ফাউন্ডেশন সুরক্ষা এবং সাহসের প্রতীক হিসেবে বিতরণ করেছিল। অনুষ্ঠানের পর যখন অতিথিরা চলে গিয়েছিল এবং বাগান পরিষ্কার করা হচ্ছিল, তখন পরিবারটি বারান্দায় একত্রিত হল। সূর্য কমলা এবং গোলাপি রঙে অস্ত যাচ্ছিল, আকাশকে দর্শনীয়ভাবে রং করছিল। কল্যাণী দেবী ঠান্ডা চা পরিবেশন করলেন, অরিন্দম দিনের প্রথমবার একটি চেয়ারে আরাম করছিলেন, বিক্রম অনুষ্ঠানের তোলা ছবিগুলো দেখছিলেন। অনন্যা বাবার পাশে বসল, তার কাঁধে মাথা রাখল। অরিন্দম তার চারপাশে হাত রাখলেন, তার মাথার উপরে চুম্বন করলেন। তাদের কথার প্রয়োজন ছিল না। যা কিছু তারা বেঁচে ছিল, যা কিছু তারা ছাই থেকে গড়ে তুলেছিল, তা সেই পারিবারিক শান্তির সহজ মুহূর্তে ছিল। কল্যাণী দেবী ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শুরু করলেন। ফাউন্ডেশন অন্যান্য রাজ্যে প্রসারিত করার, স্কুলে শিক্ষামূলক কর্মসূচি তৈরি করার, বিপদে থাকা শিশুদের জন্য হটলাইন স্থাপন করার পরিকল্পনা করছিল। অনেক কাজ করার ছিল, অনেক শিশু এখনও সুরক্ষা এবং কণ্ঠস্বরের প্রয়োজন। অরিন্দম রাজি হলেন, ইতিমধ্যেই সম্ভাব্য অংশীদার এবং অর্থায়ন কৌশল সম্পর্কে ভাবছিলেন। বিক্রম একটি মোবাইল অ্যাপ তৈরি করার পরামর্শ দিলেন যা শিশুদের বিচক্ষণতার সাথে বিপজ্জনক পরিস্থিতি নথিভুক্ত করতে দেবে, যা অনন্যা টেডি বিয়ার রেকর্ডার দিয়ে করেছিল তার মতো, কিন্তু আরও সহজলভ্য এবং আধুনিক। অনন্যা আগ্রহের সাথে পরিকল্পনাগুলো শুনছিল, মাঝে মাঝে এমন অনন্য দৃষ্টিভঙ্গি অফার করছিল যা কেবল একটি শিশুই দিতে পারে। সে গভীরভাবে বুঝত কঠিন পরিস্থিতিতে তরুণদের জন্য কি কাজ করবে, কারণ সে সেখানে ছিল। তার অভিজ্ঞতা, যতই বেদনাদায়ক হোক না কেন, অগণিত অন্যদের সাহায্য করার জন্য একটি হাতিয়ার হয়ে উঠেছিল। সেই রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নেওয়ার সময় অনন্যা আয়নায় তার প্রতিবিম্বের দিকে তাকাল। সে 11 বছর বয়সী একটি মেয়েকে দেখল যার এখনও মাঝে মাঝে দুঃস্বপ্ন হয়, যে এখনও দরজার তালা দুবার পরীক্ষা করে, যে এখনও ট্রমার অদৃশ্য ক্ষত বহন করে। কিন্তু সে শক্তি, স্থিতিস্থাপকতা, উদ্দেশ্যও দেখল। সে মাঝে মাঝে ভ্যালেরি সম্পর্কে ভাবত, কিলোমিটার দূরে বন্দী। সে ঘৃণা অনুভব করত না, কৌতূহলজনকভাবে। সে প্রায় সেই মহিলার জন্য করুণা অনুভব করত যে বুদ্ধিমত্তা এবং কমনীয়তাকে নির্মাণের পরিবর্তে ধ্বংসে নষ্ট করেছিল। ভ্যালেরি পৃথিবীতে অনেক ভালো কিছু করতে পারত, কিন্তু সে এমন একটি পথ বেছে নিয়েছিল যা কেবল একটি কারাগারের সেলের একাকিত্বের দিকে নিয়ে যায়। অনন্যা একটি ভিন্ন পথ বেছে নিয়েছিল। সে তার অভিজ্ঞতাকে আলোকিত করার জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল, অস্পষ্ট করার জন্য নয়। রক্ষা করার জন্য, ক্ষতি করার জন্য নয়। নির্মাণ করার জন্য, ধ্বংস করার জন্য নয়। এবং সেই পছন্দটি সমস্ত পার্থক্য তৈরি করেছিল। ঘুমিয়ে পড়ার সময় অনন্যা সেই সব গল্প নিয়ে ভাবছিল যা এখনও বলার প্রয়োজন ছিল, সেই সব শিশু যাদের এখনও সাহায্য করার প্রয়োজন ছিল, সেই সব পার্থক্য যা এখনও তৈরি করা যেতে পারে। ভবিষ্যৎ সামনে প্রসারিত, চ্যালেঞ্জে পূর্ণ কিন্তু অসীম সম্ভাবনাও। চৌধুরী পরিবার সেই ঝড় থেকে বেঁচে গিয়েছিল যা প্রায় তাদের ধ্বংস করে দিয়েছিল। তারা কেবল বেঁচে ছিল না, বরং উন্নতি করেছিল, যন্ত্রণাকে উদ্দেশ্যে রূপান্তরিত করেছিল। এটি ছিল স্থিতিস্থাপকতার, সাহসের, ভালোবাসার গল্প যা গভীরতম বিশ্বাসঘাতকতার মুখেও টিকে ছিল। এবং এটা ছিল কেবল শুরু। গল্পের সমাপ্তি। প্রিয় শ্রোতা, আমরা আশা করি অনন্যা এবং তার পরিবারের গল্প আপনাদের হৃদয় স্পর্শ করেছে। এই আবেগঘন যাত্রা চালিয়ে যেতে আমরা সমানভাবে আকর্ষণীয় গল্প দিয়ে একটি বিশেষ প্লেলিস্ট তৈরি করেছি। আপনার বাম দিকে ক্লিক করে এটি খুঁজে নিন। যদি এই গল্পটি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। প্রতিদিন আমরা অনন্য গল্প নিয়ে আসি যা জীবনের জটিলতা, মানব আত্মার শক্তি এবং সাহসের রূপান্তরকারী ক্ষমতা অন্বেষণ করে। আমাদের পরবর্তী বিষয়বস্তু মিস করবেন না। আমাদের কমেন্টে জানান, অনন্যার গল্পের কোন মুহূর্তটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যেখানে আপনাকে আপনার প্রবৃত্তির উপর বিশ্বাস করতে হয়েছে? আমরা আপনার গল্প, আপনার প্রতিফলন, আপনার কণ্ঠস্বর শুনতে চাই। অনন্যার সাহস শুরু হয়েছিল একটি সহজ কাজ দিয়ে, যা ভুল মনে হচ্ছিল সেদিকে মনোযোগ দেওয়া এবং চুপ না থাকার সিদ্ধান্ত নেওয়া। কোন গল্প আজ আপনাকে অনুপ্রাণিত করবে? আমরা আপনাদের জন্য কমেন্টে, পরবর্তী গল্পে, এই যাত্রার ধারাবাহিকতায় যা আমরা একসাথে করি, অপেক্ষা করছি। শীঘ্রই দেখা হবে, এবং মনে রাখবেন, আপনার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ, আপনার গল্প শোনার যোগ্য, আপনার সাহস সবকিছু বদলে দিতে পারে।